আমায় ছেড়ে দিন প্লিজ। আমি আপনার কি ক্ষতি করেছি? আমার সাথে কেন এমন করছেন? এমনটা করবেন না প্লিজ। এই কয়েকদিনে আমায় একটু শান্তিতে বাঁচতে দিন প্লিজ। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল মো। তবে তার কথায় কোনো ভাবান্তর হলো না। তার উপর ঝাঁপিয়ে পড়া লোকটি। সে নিজের কাজেই ব্যস্ত। অনেক চেষ্টা করেও যখন কোনো লাভ হলো না তখন চুপ হয়ে গেল মোম। হাত পায়ে ছড়াছড়িও বন্ধ হয়ে গেল। নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলো। হঠাৎ চোটপাট বন্ধ হয়ে যাওয়ায় মোমের গলা থেকে মুখ তুলে তাকালো নব। দ্রুত হাত সরালো মোমের পরনে হলুদ শাড়িটার ভাঁজ থেকে। উঠে বসলো সে। মোম চোখ খুলে ড্যাব ড্যাব করে চেয়ে আছে নভের দিকে। লোকটা তাকে সত্যিই ছেড়ে দিল? ভাবনার মাঝেই নভ শক্ত কণ্ঠে বলল, অবয়ব রায়ানিশ নভও কাউকে ছেড়ে দেয় না সুইটহার্ট। বি রেডি ফর নেক্সট সারপ্রাইজ। বলেই উঠে দাঁড়িয়ে রুম ত্যাগ করলো নভ। তবে যাওয়ার আগে ঠিকই বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিল। মোম উঠে বসলো। খাটের বোর্ডে হেলান দিয়েই দুই হাঁটু ভাঁজ করে মুখ গুজল সেথায়। মত্ত হলো ভাবনায়। কী থেকে কি হয়ে গেল তার জীবনে। ভেবেছিল যে কটা দিন বাঁচবে আম্মি আব্বু আর ভাইয়ার সাথে হাসি খুশিভাবে কাটাবে। কিন্তু এ কোনো আগন্তুক তার জীবনে হানা দিল হঠাৎ। একদিকে এত কিছু কী করে বদলে গেল তার। ভাবতে লাগলো আজ সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো কথা। গতকাল সাধ্য মতো করে গায়ে হলুদ পর্বটা সেরেছে। তবে আজ সকাল হতে না হতেই পাত্র জিয়ান নিজে ফোন করে জানিয়ে দিয়েছে এই বিয়েটা করা তার পক্ষে সম্ভব নয়। যেখানে মেয়ের লাইফ টাইমের কোনো গ্যারেন্টি নেই, সেই মেয়েকে বিয়ে করলে তার লাইফও হেল হবে। ইতোমধ্যে এই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। যে কোনো এক অজানা কারণে মোমের বর বিয়ে করতে নারাজ। তবে কারণটা জিয়ান আর এহসান বাড়ির সবাই জানলেও জানে না বাকিরা। কথাটা মোমের কানেও গিয়েছে। তখন সে তার বাবা জায়নালকে মুচকি হেসে একটা কথাই বলেছিল, এভাবে আমার এত টাকা খরচ না করালেই পারতো। আগে বললে আর এত আয়োজন করা লাগতো না। বোনের মুখে এমন কথা শুনে কলিজা কেঁদে উঠল মোয়ানের। বোন রুমে যাওয়ার পর যে বাড়ি ছেড়েছে এখনও ফেরেনি। অনেকগুলো লোক উপস্থিত, এদের কাউকেই মোম চেনে না। সামনে তাকাতে দেখলো তার বাবা জয়নাল এহসান একটা লোকের সামনে হাত জোড় করে কাকুতি মিনতি করে বলছে, দয়া করে আর কয়টা দিন সময় দেন স্যার, আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো। আমি বেইমানদের সহ্য করি না মিস্টার আহসান। আপনি আরো 1 মাস আগে সব টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি কথার খেলাপ করেছেন। আপনার চাকরিটা আমি আগে নিয়ে নিয়েছি, এখন বাকি আমার টাকাটা। বলেই বাঁকা হাসল নব। জয়নাল আপ্রাণ চেষ্টা করছে নবকে মানানোর, তবে কিছুতেই কাজ হচ্ছে না। আর সহ্য হলো না মোমের, বলে উঠল। জয়নাল তাকালো তার বিধ্বস্ত মেয়ের দিকে, নরম সুরে বলল, এইসব কি হচ্ছে আব্বু? এরা কারা? কি বলছে এইসব? মম, তুই কেন এখানে আসলি? আম্মু, তুই ঘরে যা। জয়নালের কথায় নব বাঁকা চোখে একবার তাকালো মোমের দিকে। ও, এই তো আপনার সেই মেয়ে যার জন্য আমার থেকে টাকা নেওয়া হতো। সে টাকা দিয়ে আজ মেয়ের বিয়ে দিচ্ছেন? কিন্তু বিয়ে তো হবে না, বিয়ে এমনিতেও হবে না। ভাবনার মাঝেই চোখ গেল টর্নেডোর বেগে তার দিকে এগিয়ে আসা নভের দিকে। নব এগিয়ে এসে সাথে সাথে নিজের হাতে থাকা রিভলভারটা ঠেকালো মোমের কপাল বরাবর। হঠাৎ এমন হওয়ায় মোম আঁতকে উঠল। সামলাতে না পেরে নিজ বরাবর পেছনে থাকা সিঙ্গেল সোফাটায় ঠাস করে বসে পড়ল। আপনার এই মেয়েকে আজ ঠকে দেব। বলতে বলতে পিস্তলটা আর একটু চেপে ধরল মোমের কপালে। মোম ভয়ে চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠল। জয়নাল দ্রুত এগিয়ে এসে নভের পায়ের সামনে হাত জোড় করে উদ্বিগ্ন কণ্ঠে বলল, দয়া করে আমার মেয়েটার কিছু করবেন না স্যার, আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো। আর 10টা দিন সময় দিন আমায়, আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো। আমার মেয়েটাকে ছেড়ে দিন, ও ভয় পাচ্ছে স্যার। আমার মেয়েটা অসুস্থ স্যার, ওটা ওর সামনে থেকে সরান স্যার, আমার মেয়েটা। নব ভাঁকা হেসে ভিলেনি স্টাইলে ঘাড় ঘুরিয়ে তাকালো মোমের দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মোম ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে। নিঃশ্বাসের সাথে বক্ষস্থল দ্রুত গতিতে ওঠা নামা করছে। লালচে ঠোঁটটা থরথর করে কাঁপছে। নব বাঁকা হাসলো। পিস্তলটা ধীরে ধীরে স্লাইড করতে করতে মোমের কপাল থেকে নাক গড়িয়ে ঠোঁটের ওপর আনলো। বুঝতে পেরে চোখ খুলল মোম। জয়নাল সাহেব। নভের কঠিন কণ্ঠে উঠে দাঁড়ালো জয়নাল। হ্যাঁ হ্যাঁ স্যার। আপনার এই মেয়ে, এই মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, বুঝলেন তো? তো আপনি তো জানেনই, এই অবয়ব রায়ানিশের যেটা একবার পছন্দ হয় সেটা। বলেই হাসতে লাগলো নব। জয়নাল হয়তো কিছুটা টের পেয়েছে, তাই দ্রুত বলে উঠল,
স্যার স্যার দয়া করে আমার মেয়েটাকে রেহাই দিন। ও ঠিক নেই স্যার, দয়া করুন স্যার। নব শুনল না, নিজের মতো করে বলে উঠল, আপনার এই মেয়ে আমার খুব কাছে আসবে, বুঝলেন তো? মাস্ট পিস আছে মাইরি। আঁতকে উঠল মোম সহ পুরো বাড়ির সবাই। নভের ইঙ্গিত করে বলা কথা যে কী বোঝাচ্ছে তা ঠিকই বুঝল সবাই। টেনে নিজের কাঁধের ওপর তুলে নিল মোমকে। মোম চেঁচাচ্ছে, হাত পা ছড়াছড়ি করছে। জয়নাল আর আতিয়াকে ধরে রেখেছে নভের সাথে আসা কালো পোশাকধারী লোকগুলো। নভ মোমকে নিয়ে একটু থামলো তাদের সামনে। কিছুদিন মজা নেই, তারপর ভাবা যাবে আপনার এই মেয়েকে রাখবো নাকি পাঠিয়ে দেবো পরপারে। বাই জয়নাল সাহেব। বাঁকা হাসি দিয়েই বাড়ি ছাড়লো নব। অনেক চেষ্টা করেও আটকাতে পারল না তাকে। তাদের গাড়ি এসে থামলো একটা নামকরা রিসর্টের সামনে। নভের যেন লোকজনের ভয় নেই, বেশ সবার সামনে দিয়েই মোমকে কাঁধে নিয়ে ঢুকে পড়ল রিসর্টে। রিসেপশনে কোনো কথাও বলল না, সোজা লিফটে করে উপরে উঠল। তারপরেই একটা রুমে এনে মোমকে বিছানায় ছুঁড়ে ফেলে ঝাঁপিয়ে পড়ল তার উপর। বর্তমান ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো মোম, কারণ দরজার দিক থেকে আওয়াজ এলো। মোম তাকালো সেই দিকে। 3টা মেয়ে হাতে কী সব জিনিসপত্র ভেতরে ঢুকলো। এসেই মোমকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলল, উঠো মেয়ে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো। মোম অবাক হলো। উঠবো মানে? মোমের বুঝতে দেরি হলো না এদের এই স্যার যে নভে। আর বেশি প্রশ্ন করার সুযোগ দিল না মোমকে। টেনে টুনে নিয়ে রেডি করতে লাগলো তাকে। চিকচিক করা কালো ব্লাউজের সাথে গাঢ় নীল রঙের আড়ং কটন সিল্কের শাড়িটা যেন মোমের আলতা রঙা শরীরে বেশ মানিয়েছে। হাতে নীল রঙের জড়িযুক্ত কাচের ছুরি। এইবার মেয়েগুলো মোমের চুল বাঁধার জন্য তার এতক্ষণের বেঁধে রাখা খোপাটা খুলতেই এক ঝাঁক সিল্কি চুল ছড়িয়ে পড়ে মোমের কোমর ছড়িয়ে নিচ ফ্লোরে। তা দেখে একটা মেয়ে হেসে বলল, বাহ মেয়ে, তোমার চুল তো বেশ সুন্দর আর লম্বা, সামলাও কি করে? হঠাৎই নব এগিয়ে আস্তে আস্তে বলল, ইটস ভেরি এম্বারেসিং, আই হেট দিস লং হেয়ার। প্লিজ আমার চুল কাটবেন না, এগুলো আমার খুব শখের। নব তাকালো মেয়েগুলোর দিকে। ওকে ধরো। ব্যাস, ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে মেয়েগুলো চেপে ধরলো মোমকে। মোম চেঁচামেচি করছে, নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। তবে শেষ রক্ষা আর হলো না। নব তার হাঁটুর নিচে পড়া চুলগুলো কেটে কোমরে ঠেকিয়েছে। হাতের মুঠো থেকে কাটা চুলগুলো ফ্লোরে ফেলতেই সেদিকে তাকিয়ে কান্না করে দিল মোম। শখের জিনিস যে কেউ হারাতে চায় না, মোমও চায়নি। তার থেকেও বেশি তার ভাইয়া যত্ন নিত এই চুলের। আর রইল না তা। মেয়েগুলো অবাক নয়নে তাকিয়ে আছে। চুলের জন্য কেউ এভাবে কান্না করতে পারে? নব প্রথমে অবাক হলো, একটু পর বিরক্ত হয়ে মোমের হাত চেপে টানতে টানতে বলল, আর শাস্তি হবে না তোমার, এমনিতে ওদের পছন্দ হবে। মোমের কোনো খেয়াল নেই নভের কথায়। সে কাঁদতে ব্যস্ত। রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে হেঁটে আরেকটা রুমে ঢুকলো নভ মোমকে নিয়ে। এনেই খাটের ওপর ছুঁড়ে ফেলে দিল। আজ রাতে তোদের আমানত, যা পারিস কর, তবে দেখিস জানে মরে যেন না যায়, ওটা আমার দায়িত্ব। কথার মানে বুঝতে না পেরে মোম সামনে তাকালো। চোখে পড়লো আরও 6টা ছেলে, যারা লোলুপ দৃষ্টি নিক্ষেপ করছে তার দিকে। মোমের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে এখন তার সাথে কি হতে চলেছে। তাহলে কি নভের বলা ওই কথাটা? নেক্সট সারপ্রাইজ কি এইটা? মোম কিছু বলার আগেই নভ হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। যাওয়ার আগে দরজাটা সজোরে বন্ধ করে গেল। মোম দৃষ্টি নিক্ষেপ করলো ছেলেগুলোর দিকে। চেহারায় কামুকতার ছাপ ফুটিয়ে তারা এগিয়ে এসেছে মোমের দিকেই। রাত 11:34। রিসর্টের 9 তলার একটি রুমের আলিশান বেডে শুয়ে আছে নব। একটু আগেই ক্লান্ত হয়ে 1 নাইট স্ট্যান্ড শেষ করলো সে। পাশে এখনও ঢাকার আধুনিকতার ছোঁয়ায় বেড়ে ওঠা এক সুন্দরী রমণী। তবে তার দিকে আপাতত নভের খেয়াল নেই। তার মন কেন জানি ছটফট করছে। অনেক খুঁজেও বুঝলো না সে কারণটা। আগে তো কখনোই এমন হয়নি। নিজেকে সারা রাত মত্ত রাখত পাশে থাকা রমণীতে, কিন্তু আজ তো তাও পারছে না। কিন্তু কেন? ওই মেয়েটার জন্য? তা তো হওয়ার কথা নয়। অনেক চেষ্টা করে সব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেললো না। ধর, কে ওই মেয়ে? হ্যাঁ, আমার কি? এতক্ষণে হয়তো ওকে ছিবলে খুবলে খাচ্ছে ওরা। যাই হোক, মজা নিক ওরা, এতে আমার কিচ্ছু যায় আসে না। এসব ভেবে চোখ বন্ধ করলো না। তবে তা ন্যানো সেকেন্ডও টিকলো না। চোখের পাতায় ভেসে উঠল মোমের তখনকার কান্নারত চেহারাটা, আর সাথে কাতর কণ্ঠধ্বনি। প্লিজ এই কয়েকটা দিন আমাকে একটু শান্তিতে বাঁচতে দিন। তড়িৎ গতিতে চোখ খুলল নব। হঠাৎই বলে উঠল, আমারও কি বাঁচাতে হবে? অস্থির হয়ে উঠল নব। উঠে দাঁড়িয়ে যেতে নিলেই পাশে থাকা মেয়েটি তার হাত চেপে ধরল। কণ্ঠে মাদকতা এনে বলল,
হোয়ার আর ইউ গোয়িং সুইটহার্ট? নব তাকালো তার দিকে, তারপর আবারও সামনে ফিরে টেবিলে রাখা নিজের জ্যাকেটের পকেট থেকে একটা মোটা টাকার বান্ডেল নিয়ে মেয়েটির দিকে ছুঁড়ে মারল। তোমার আজকের পেমেন্ট। নাও ইউ ক্যান গো। আর দাঁড়ালো না সেখানে, উদাম শরীর নিয়ে দ্রুত পা চালিয়ে বেরিয়ে গেল ওই রুম থেকে। প্রায় 20 কদম পেরিয়ে এসে দাঁড়ালো আরেকটা রুমের সামনে। কড়া নাড়ল, তবে কোনো রেসপন্স পাওয়া গেল না। আর সহ্য হচ্ছে না নভের, বুকটা কেমন লাফাচ্ছে। মনে হচ্ছে মনকে এক্ষুনি না দেখলে হৃদয়টা শরীর পাঁজর ছেড়ে বেরিয়ে আসবে। পকেটে থাকা মাস্টার কি কাটটা দরজার লকে লাগাতেই খুলে গেল দরজা। দ্রুত ঢুকলো নব, একটু যেতেই পায়ের সাথে লাগলো কিছু একটা। ঝনঝন শব্দ করে উঠল। নব তাকালো সেই দিকে, একটা স্টিলের শোপিস। আগমনের দিক লক্ষ্য করে তাকাতেই দেখলো মোম বিধ্বস্ত অবস্থায় রুমের এক কোণে দাঁড়িয়ে। হাতে থাকা কাচের ফ্লাওয়ার ভাসটা মাত্রই ছুঁড়ে মারল সামনের দিকে। টুকরো টুকরো হয়ে গেল সেটি। আরেকটি তুলে নিল হাতে। মোমের দৃষ্টি অনুসরণ করে রুমের আরেক দিকে তাকাতেই দেখলো তখনকার 6টা ছেলে দাঁড়িয়ে বারবার কৌশলে মোমকে ধরার চেষ্টা করছে। তবে মোম তাদের দিকেই নানা জিনিসপত্র ছুঁড়ে মারছে। ইতোমধ্যে একটা ছেলের নাকও ফেটে গেছে মোমের আক্রমণে। এত কিছুর মাঝেও নব মনে মনে মোমের বাহবা দিল। বাহ, এতক্ষণ পর্যন্ত নিজেকে সেফ রেখেছে মেয়েটে। সাহস আছে মায়েরি। এইদিকে মোমের মাথা চক্কর দিচ্ছে, তবু আপ্রাণ চেষ্টা করছে নিজেকে ঠিক রাখার। এখন জ্ঞান হারালে যে নিজের সর্বস্ব হারিয়ে যাবে। নভের দিকে চোখ যেতেই যেন দেহে প্রাণ ফিরে এলো তার। কে কেন এসেছে এইসব ভাবার সময় নেই। দৌড় লাগালো নভের দিকে। কাছাকাছি যেতেই পায়ে কিছু একটা ঠেকলো। একটু থামলো, তবে বেশি না। আবারও দৌড়ে গিয়ে জাপটে ধরলো নভের গলা। আমার বাঁচান প্লিজ, এখানে থাকলে আমি মরে যাব। আমি মরতে চাই না, প্লিজ আমায় বাঁচান। ওরা আমায় মেরে ফেলবে। বলতে বলতেই অঝরে কেঁদে উঠল মোম। নভের বুকটা ধক করে উঠল। এমন কেন হচ্ছে তার কিছুই বুঝতে পারছে না। আর মনেই নিজের হাত দিয়ে মোমকে জড়িয়ে ধরতে যাবে, তখনই ওই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে বলে উঠল। ইয়ার, তুই এখন এখানে? থেমে গেল নভ, মাথা চারা উঠল। নো 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 নভ, তুই এটা কি করছিস? একদম নিজেকে উইক করবি না। নিজেকে সামলে শক্ত হাতে মোমকে ছাড়ালো নিজের থেকে, টেনে ছুঁড়ে ফেললো ফ্লোরে। রাগী গলায় বলল, হ্যাঁ মেয়ে, তোর সাহস কি করে হয় আমাকে টাচ করার? ইউ ব্লাডি বাস্টার্ড। প্লিজ বাঁচান আমায়। এটা একটুও ভালো না। আমার সাথে এমনটা করবেন না প্লিজ। আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। মোমের কণ্ঠ খাতে নেমে গেল, বন্ধ হয়ে গেল কথা। হাত দুটো আলগা হয়ে এলো নভের পা থেকে। নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিল নভের পায়ে। হেরান দিয়ে পড়ে রইল সেখানটায়। নভ তাকালো মোমের দিকে, সাথে বাকিরাও। অজ্ঞান হয়ে গিয়েছে, আবার আর কিচ্ছু করতে পারবে না, নে চল। বলেই একটি ছেলে এগোতে লাগলে নভ হাত সামনে এনে বাধা দেয়। ওয়েট, থাক এখন। আজ ছেড়ে দে একে। ছেলে অবাক হয়ে বলল, নব, তুই এ কথা বলছিস? হ্যাঁ বলছে। এখন ঘুমিয়ে পড় তোরা, আজ আর কিছু হবে না। নভ ঝুঁকলো মোমের দিকে। হাত দিয়ে মোমের বাম হাতের কবজি ধরে টানতেই মোমের নিথর শরীর বেসামাল হয়ে ঢলতে লাগলো। কেন 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 আমি একে বাঁচালাম? কেন ড্যামেট, কেন আমার সাথে এমনটা হচ্ছে? ওয়াই? উত্তেজিত হয়ে কথাগুলো বলতে বলতে নিজের চুল খামচে ধরল নব। নিজেকে আজ পাগল পাগল লাগছে তার। এই মেয়েটাকে নিয়ে এসেছে নিজের আয়েশের জন্য, কিন্তু এখন কিছুই করতে পারছে না। ভেতর থেকে কেউ যেন বারবার বাধা দিচ্ছে। ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস ফেলে নিজেকে সামলালো নব। নিজে নিজেই বলে উঠল, না, একে আর বাঁচিয়ে রাখা যাবে না। এই বেঁচে থাকলে আমার এমনটা হবে। এখনই শেষ করবো একে, এক্ষুনি। বলেই সামনে থাকা টেবিলের ওপর থেকে পিস্তলটা হাতে নিল। ট্রিগার অন করে পেছনে ফিরে তাকালো খাটে পড়ে থাকা মোমের দিকে। এক মুহূর্তও দেরি করলো না, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পিস্তল ঠেকালো মোমের বুকের বাঁ পাশটায়। ট্রিগারে আঙুল দিয়ে চোখ তুলে তাকালো মোমের মুখের দিকে। মোম একটু নড়ে চড়ে উঠলো। ঘুমের মধ্যেই নিচের ঠোঁট দিয়ে উপরে ঠোঁট একটু চেটে নিয়ে আবারও হালকা নাড়তে নাড়তে থেমে গেল, ঠিক যেমন একটি দুধের বাচ্চা করে ঘুমের মাঝে। ব্যাস, হালকা চেপে রাখা আঙুলটা আলগা হয়ে এলো ট্রিগার থেকে। পিস্তলটাও লক্ষ্য ভেদ করলো। নব উদ্ভ্রান্তের ন্যায় তাকিয়ে রইল মোমের রক্ত জবার মতো লালচে পাতলা ঠোঁট দুটির দিকে। মুহূর্তেই জমে গেল সে। কি হচ্ছে এসব? কিচ্ছু মাথায় আসছে না। পিস্তলটা সরিয়ে ফেললো মোমের বুক থেকে। ঘুরে বসলো নব। নব নিজেকে প্রশ্ন করলো, এই মেয়ের বিয়েটা ভাঙলো কেন? দেখতে তো ভালো। কোন ছেলে কি বিয়ের দিন রিজেক্ট করে, তাও হুট করে?
এদিকে নিজের রুমে স্তব্ধ হয়ে বসে আছে জয়নাল এহসান। সামনেই আতিয়া বসে বসে কাঁদছে, তার পাশে দাঁড়িয়ে মোয়ান স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে হাতে থাকা ফোনের দিকে। চোখের সামনে নিজের ছোট বোনের এমন একটা চিত্র দেখবে তা সে কল্পনাতেও ভাবেনি। আর সাথে লেখা একটা SMS। দ্রুত টাকা ফেরত না দিলে মেয়ের প্রাণটাও যাবে। সবই তো সম্মান গেল। মোয়ান মাথা তুলে তাকালো বাবার দিকে। লোকটা পাথর হয়ে গেছে। এদিকে তার মা আহাজারি করে কাঁদছে। ফোন লাগালো নভের নম্বরে। এদিকে জয়নালের ফোন পেয়ে নভের হাসি আর একটু চওড়া হলো। রিসিভ করলো সে। সাথে সাথে ভেসে এলো জয়নালের কান্নারত ভাঙা গলা। হ্যালো জয়নাল সাহেব, কেমন লাগলো মেয়ের ছবিটা? কথাটার উত্তর দিল না জয়নাল, তবে নিজের মতোই বলে উঠল। আমার মেয়ে বেঁচে আছে? ভ্রু কুচকালো নব। এটা কি বলছে? কোথায় মেয়ের সম্মানহানির কারণে তাকে ছেড়ে দিতে বলবে তা না, কি জিজ্ঞেস করছে মেয়ে বেঁচে আছে কি না। নব তাকালো মোমের ঘুমন্ত মুখের দিকে। না, নিঃশ্বাস পড়ছে, সাথে সাথে বক্ষ গহ্বরে ওঠানামা করছে। বেঁচেই আছে। নব আবারও মনোযোগ দিল ফোনে। এতে মরার কি আছে জয়নাল সাহেব? আপনার মেয়ে এখনো দিব্যি শ্বাস নিচ্ছে। সাথে সাথে ফোনের ওপাশ থেকে জয়নালের উৎকণ্ঠা ভেসে এলো। কি মা ঠিক আছে? এখনো বেঁচে আছে আমার মিজান? নব বিরক্ত হলো। আরে হ্যাঁ, বেঁচে আছে আপনার মেয়ে। এখন দ্রুত টাকাটা দিয়ে নিজের মেয়েকে নিয়ে যান। জয়নালের কণ্ঠ খাদে নেমে গেল। ওকে, আমি আর এই বাড়িতে তুলতে পারবো না। নব অবাক হলো। মেয়েকে নিতে চাইছে না? নব প্রশ্ন করলো। কে আর জয়নাল সাহেব, একদিনে মেয়ের মায়া শেষ? মায়া কখনো শেষ হয় না স্যার, সেটি দিনকে দিন বাড়তে থাকে। আমার বাড়ির সবাই সাপ বলে দিয়েছে, মাকে বাড়িতে আনলে আমাদের এই সমাজ সারা করবে সবাই মিলে। নব বুঝলো ব্যাপারটা, তবে এই কথার পরিপ্রেক্ষিতে কি বলা যায় তা ভেবে পেল না সে। তবুও বলল, এসব আমার দেখার বিষয় না, আমার টাকাটাই চাই সব, ব্যাস। বলেই কল কেটে দিল নব। সন্ধ্যা প্রায় 7টা। মরতে তো তোকে হবেই মেয়ে, তোর বাপ টাকা না দিলে তুই তো শেষ। এতক্ষণের রাগী তেজি ফেসটা মুহূর্তেই পরিণত হলো একরাশ অভিমানে। উদাস হয়ে বলল, আচ্ছা কিসের টাকা নিয়েছিল আব্বু? নব স্বাভাবিকভাবেই বলল, তোর বাপ প্রায় 4 মাস আগে নিয়েছিল টাকা। বলেছিল তার মেয়ের জন্য লাগবে। ইট মিনস তোর জন্য লাগবে। তুই জানিস না এসব? আব্বু আমার জন্য টাকা ধার নিয়েছে? কত টাকা? 16 লাখ। 16 লাখ? মোমের অবাক কণ্ঠ শুনে নব বুঝলো মোমের কিছুই জানে না। তাই সে আর ঘাটল না বিষয়টা। ফোন করে খাবার আনতে বলল। একটু পর একটা সার্ভেন্ট এসে দিয়েও গেল খাবার। এবার ফ্রাইড রাইস আর চিকেন চপ দিয়েছে। খাবার পেয়েই মোম আশপাশ না তাকিয়ে খেতে বসে গেল। মুখের সামনে এক লোকমা তুলতেই মনে পড়ল পাশে বসে থাকা লোকটার কথা। তাকালো নভের দিকে। নভ যে তার দিকে তাকিয়েছিল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি খেয়েছেন? তুমি খাও। সকালে ঘুম থেকে উঠতেই মোম আর নবকে দেখল না, তবে খাটের কোনায় 6-7টা প্যাকেট দেখল সে। সন্দেহ নিয়ে খুলতে দেখল কিছু শাড়ি আর কয়েকটা রেডিমেড ব্লাউজ। হাসল মোম, বুঝেও গেল এগুলো তারই জন্য। গোসল সেরে ওখান থেকে একটা শাড়ি পরে নিল, তবে বিপত্তি বাঁধল ব্লাউজে। সবগুলো ব্লাউজই সাইজে হালকা বড় আর পেছনের গলাটা অনেকটাই কাটা, যার ফাঁকে পিঠ বেরিয়ে আছে। অগত্যা মোম শাড়ির আঁচল দিয়ে পিঠটা ঢেকে নিল। আর কিছুক্ষণ পরপর ব্লাউজের ঢিলা হাতাটা টেনে টেনে উপরে ওঠাতে লাগলো। ফোনে কথা বলতে বলতে লিফটে উঠল নব। 9 তলায় আসতেই লিফটের দরজা খুলে গেল। সাথে সাথে চোখের সামনে ভাসমান হলো মোমের শাড়ি ধরে দৌড়ে আসার দৃশ্য। নবকে দেখতেই থমকালো মোম, ভূত দেখার মতো চমকালো সে। এই মুহূর্তে নবকে একদমই আশা করেনি সে। পেছন থেকে একজন সার্ভেন্ট দৌড়ে এসে থামলো তাদের সামনে। হাঁপাতে হাঁপাতে বলল, সরি স্যার, আমি খাবার দিতে গিয়েছিলাম, সেই সুযোগই ম্যাম দরজা খোলা পেয়ে দৌড়ে পালিয়ে এলো। আই এম রিয়েলি সরি স্যার। নব অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো মোমের দিকে। তা দেখেই মোমের কলিজার পানি শুকিয়ে এলো। কি হিংস্র চাহনি নবের! কিছু বলার সুযোগ দিল না মোমকে। হাত ধরে টেনে নিতে লাগলো। মোমো ছাড়ার পাত্রে নয়, হাত মুচড়াতে মুচড়াতেই বলল, ছাড়ুন আমায়, আমায় যেতে দিন এখান থেকে। আমি এখানে কিছুতেই থাকবো না, বাড়ি যাব আমি। হাত ছাড়ুন বলছি। কে শোনে কার কথা? নব রুমে এনে ফ্লোরে ছুঁড়ে ফেললো মোমকে। দরজাটা ভেতর থেকে আটকে দ্রুত এগিয়ে গেল মোমের দিকে। মোম খাটের কোনায় নিচে বসে আছে। নব গিয়েই মোমের স্নিগ্ধ কেশগুলো মুঠোবদ্ধি করলো। সাথে সাথেই মোম ব্যথায় কুকড়িয়ে উঠল। লাগছে আমার, চুল ছাড়ুন।
নভের রাগ আকাশ তুঙ্গে, দাঁতে দাঁত চেপে বলল, এত শখ না বাড়ানোর? হ্যাঁ, খুব শখ। তুই আমার কবল থেকে পালাবি, এই অবয়ব আনিসের কবল থেকে? বলতে বলতে মোমের চুল টেনে মাথাটা একটু পেছনের দিকে এলিয়ে দিল। মোমের চোখের বাঁধ ভাঙল, ব্যথা সহ্য হচ্ছে না আর। নিজের হাত দিয়ে নভের হাত ছাড়ানোর চেষ্টা করছে, তবে কিছুতেই শক্তি কোলাচ্ছে না। প্লিজ আমার চুল ছাড়ুন, ভীষণ লাগছে আমার। নভের রাগ তরতর করে বেড়েই চলেছে। লাগছে না? এইটুকুতে লাগছে? লাগুক, আরও লাগুক। এবার বলছ তুই পারনার ফল। বলতে বলতেই আরো শক্ত করে চেপে ধরল মোমের চুলের মুঠি। মোমের চিৎকার কে শোনে, পাগলের মতো চেঁচাচ্ছেও। কি অসহ্য যন্ত্রণা! মোম জ্ঞান হারালো, মাথাটা এলিয়ে পড়লো খাটের ওপর। নব এতে আরও রেগে গেল, গদগদ করতে করতে দড়ি নিয়ে আসলো। মোমের হাত আর পা দুটো বাঁধতে বাঁধতে বলল, খুব পালানোর শখ না তোর? আজ থেকে এভাবে বেঁধে রাখবো তোকে, দেখি তুই আবার কি করে পালাস। উঠে গিয়ে সেন্টার টেবিলে 2-3টা লাথি মেরে নিজের রাগ কমানোর চেষ্টা করলো, তবে কিছুতেই যেন কমছে না তা। তাকালো মোমের দিকে। আহ, আমায় বাঁচতে দাও, আমায় এত তাড়াতাড়ি মেরো না। আল্লাহ, আল্লাহ মেরো না আমায়, আর কিছুদিন বাঁচাও আমায় আল্লাহ। আহ, আর পারছি না আল্লাহ। নভের কপালে চিন্তার ছাপ ফুটে উঠল। এমন করছে কেন মেয়েটা? কি হয়েছে ওর? ঘাড় ধরে সোজা করলো মোমকে। হ্যাঁ মেয়ে, কি হয়েছে? এমন করছে কেন? এনি প্রবলেম? মোম আধো আধো চোখ খুলল, বারবার বাঁধা হাতটা ছাড়ানোর চেষ্টা করছে, টিকে থাকার আপ্রাণ চেষ্টা করছে, তবে শেষ রক্ষা আর হলো না। আবারও চোখ বুঝে ঢলে পড়ল নভের বুকের উপর। নভ বুঝতে পারছে না কি হচ্ছে, নিঃশ্বাসের গতি বেড়ে যাচ্ছে তার। মোম তার বুকে ঢলে পড়তেই পিঠে হাত দিয়ে জড়িয়ে নিল মোমকে সে। বেশ কিছুক্ষণ কাটলো। মোম শান্ত হয়ে পড়ে আছে নভের বুকে। নভ চুপ হয়ে গেছে, কেন যেন তার বুকটা ধকধক করছে। রক্ত? রক্ত কোত্থেকে এলো? এই মেয়ে, হাই! বলতে বলতেই মোমের মুখটা নিজের মুখ থেকে ওঠাতেই কলিজা কেঁপে উঠল তার। এটা কি করে হলো? মোমের নাক কান মুখ থেকে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে, এমনকি দুই চোখের কার্নিশ বেয়েও ঝরছে ঘন লাল রঙের রক্ত। থমকে গেল নব, মুহূর্তেই জ্ঞান শূন্য হলো। নিজেকে কেমন পাগল পাগল লাগছে। এটা এটা কি করে হলো? আপনার কে হয় উনি, মিস্টার রাউনিস? এত কিছু জানার কোনো প্রয়োজন আপনার নেই ডক্টর। ওর কি হয়েছে সেটা বলুন। আপাতত উনি ঠিক আছে, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। তবে মনে হয় ওনার মাইগ্রেনের কোনো প্রবলেম আছে, আর তাই হয়তো মাথার চাপ অনুভব করার মস্তিষ্ক থেকে এভাবে রক্তক্ষরণ হচ্ছে। ভেজা ভেজা চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে মোম। মাথার যন্ত্রণা এখনো আছে, তবে অতি স্বল্প, সহনীয় যাকে বলে। মাথায় ঘুরপাক খাচ্ছে নভের কথা। লোকটা এমন কেন? ভয়ঙ্কর। মোম কি করে থাকবে এর কাছে? নব তো মোমের যন্ত্রণা বোঝে না, বোঝার চেষ্টাও করে না। উঠে গেছো? এখন কষ্ট হচ্ছে মাথায়? কি হলো মেয়ে, মাথায় কি এখনো যন্ত্রণা করছে? মোম ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো, কাতর কণ্ঠ নিয়ে বলল। আমি বাড়ি যাব প্লিজ। নব চুপ করে তাকিয়ে রইল মোমের দিকে। এই মেয়ে তো যাই যাই কেন করে? নবকে দ্বিধায় ফেলবে বলে? আচ্ছা, জয়নাল সাহেব যদি টাকাটা দিয়ে ফেলে তাহলে কি আমি ওকে ছেড়ে দেব? না না, কেন ছাড়বো? ছাড়বো না। নিজের নীরব নওয়াজ রাজ্যে লুকিয়ে রাখবো। আচ্ছা, এ মেয়ে থাকতে চাইবে আমার কাছে? এই প্লে বয় টাইপ নষ্ট ছেলেটাকে পছন্দ হবে তার? কি হলো, আমার বাড়ি দিয়ে আসুন। ঘোর কাটলো নভের। ছি, কিসব ভাবছে? একে আমার কাছে কেন রাখবো? কাজ শেষ তো এও চলে যাবে। নভ, কিসব ভাবছিস তুই? জাস্ট থ্রো ইট ইন ডাস্টবিন। নব শান্ত স্বাভাবিক স্বরে বলল। তোমার বাবা তোমায় আর রবিবারে নিতে চায় না, তাই এখান থেকে যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। মোম যেমন অবাক হলো, আপু সত্যি এমনটা চায়? কিন্তু কি করে? তাহলে কি আপু অনুমান বুঝে গেছে যে আমার জন্য এত কিছু করা সবই বৃথা? কাঁদলো না মোম। নব তাকালো মোমের মধুময় মুখের দিকে। না করার ইচ্ছে জাগলো না আর। মেয়েটা যে এমনই মৌ নিয়ে নভের সামনে উপস্থিত। একটু পর নব পকেট থেকে ফোন বের করলো। জয়নাল সাহেব, আপনি মেয়ের সাথে কথা বলুন। কি একটা মেয়ে বানিয়েছেন, সারাক্ষণ বাচ্চামা করে। আরে এর জন্য তো আমার পেশেন্টের টেস্ট দিতে হচ্ছে। আসলে স্যার, আমার মম্মা একটু এরকমই। বুঝলাম, এবার কথা বলুন। বলেই ফোনের লাউড স্পিকার দিল, মোমের সামনে ধরলো। মোম অশ্রুসিক্ত নয়নে তাকালো ফোনের দিকে, কাতরতায় ভরা কণ্ঠে বলল। আব্বু।
জয়নালের মনটা হু হু করে কেঁদে উঠল। আজ 2 দিন মেয়ের এই ডাকটা শুনতে পায়নি। মেয়ের মুখের মাদলে হাসিটাও দেখেনি এই অভাগা বাবা, যার জন্য তার পদ্মা ফুলের মতো একমাত্র দুহিতাটা অবয়ব নামক এক বিভীষিকাময় মানবের হাতে পড়েছে। সত্যি বাবা হিসেবে সে যে সব দিক থেকে ব্যর্থ। মেয়ের এই কণ্ঠটা যে আর কিছুদিনের ক্ষণস্থায়ী। কেমন আছেন মাম্মা? মন নিশ্চুপ রইল। জয়নাল আবারও তার আদুরে কণ্ঠে ডাকলেন, আম্মি জান। তুমি কেন আমার জন্য এতগুলো টাকা নিলে আব্বু? মারে, তোর এই অধম বাবাটা যে চেয়েও কিছু করতে পারছে না। আমি সব শোধ করে তোকে আবার ফিরিয়ে আনবো আম্মি জান। মিথ্যা আস্থা কেন দিচ্ছ আব্বু? আমি জানি তুমি আমায় আর নিতে চাও না তোমাদের কাছে। ও বাড়ি আর আমার নয়। জয়নাল বুঝে গেল তার মেয়ে ইতিমধ্যেই জেনে গেল বিষয়টা। নির্বাক হয়ে শুনতে লাগলো মেয়ের অন্তর নিংড়ানোর কথাগুলো। ওই লোকটার সাথে বিয়ে দিয়েও তো তাড়াতেই চেয়েছিলে, তা যখন হলো না তখন এই ফোন দিয়ে আব্বু কেন আব্বু? আমি কি বলেছিলাম আমার জন্য এত কিছু করতে? আচ্ছা, আমি কি তোমাদের কাছে খুব বেশি কিছুই চেয়ে ফেলেছি যে আমায় এইভাবে দূরে সরাতে চাইলে? জয়নালের দুপাশে মাথা নেড়ে চোখ খিচে বন্ধ করে রাখল, তবে গলা দিয়ে আর না। শব্দটা উচ্চারণ করার মতো শক্তি পেল না। সে যে আজ বাবা হিসেবে অক্ষম। কটা দিন তোমাদের সাথে হেসে খেলে থাকতে চেয়েছিলাম আব্বু। আমি কি জড়িয়ে ধরে ঘুমোতে চেয়েছিলাম আর কটা দিন। তোমার সাথে রৌদ্রময় বিকেলে বারান্দায় বসে খুব খোশ মেজাজে খোশ গল্প করতে চেয়েছিলাম। ভাইয়ার সাথে আরো কয়েকটা দিন রিক্সায় ঘুরতে ভেলপুরি খেতে চেয়েছিলাম। আর তো মাত্র কটা দিনের ব্যাপার, পারতে না তোমরা সহ্য করে নিতে? আমি এতটাই অপ্রয়োজনীয়? যাওয়ার সময় হওয়ার আগেই তাড়িয়ে দিচ্ছ আমায়। জয়নাল আর পারল না। লোকে বলে পুরুষ মানুষ সহজে কাঁদে না, কিন্তু তার পিতৃহৃদয় আর নিজের কান্না আটকাতে পারল না। ব্যর্থ বাবা সে। বাকি বাবাদের মতো তার পুতুলের মতো মেয়েটার সুপারহিরো হতে পারল না তিনি। এই আক্ষেপ যে কোনো দিনও আর পূরণ হওয়ার নয়। মোম শুনছে তার নিথর বাবার অন্তরের কান্না, খুব করে অনুভব করছে তার আব্বুর চোখ বেয়েও নোনা জল পড়ছে। তবু নিজেকে শান্ত রেখে মোম বলল, আব্বু। জয়নাল নিজের কান্না আটকানোর চেষ্টা করে বলল, বল আম্মি জান। কিছুদিন পর আমার শেষ স্তম্ভটা তোমাদের বাড়ির পানের জায়গা পাবে তো? জয়নাল আর পারল না। ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, মাম্মা। মোমের শান্ত কণ্ঠ। বলো না আব্বু। জয়নাল উত্তর খুঁজেই পেল না। তবে এইদিকে এতক্ষণ কৌতূহল নিয়ে মোম আর জয়নালের সব কথা শুনল। মোমের শেষ কথাটা কেন যেন পছন্দ হলো না নভের। কিছুটা রাগ নিয়ে মোমের হাত থেকে ফোনটা হালকা টান দিয়ে বলল, এই মেয়ে, এসব বলার জন্য ফোন দিয়েছে তোমায়? মোম ফোনটা শক্ত করে ধরে বলল, আর একটু প্লিজ। কণ্ঠ কাতরতায় থামল নব। সম্মতি দিল কথা বলতে। মোম আবারও ফোনে মনোযোগ দিল। আমায় এতদিন মিথ্যে কেন বললে আব্বু যে আমার জন্য তেমন কিছুই খরচ হয় না? আর বলিস না আম্মি জান, আর না। টাকাগুলো শোধ করবে কি করে? না আব্বু, একদম না। ওই টাকায় হাত লাগাবে না। ওটা আমাদের শেষ সম্বল আব্বু। আমি না হয় থাকবো না, তাই বলে তুমি ভাইয়ার হকটা নষ্ট করো না প্লিজ। কিন্তু আম্মি জান তুই। আর কত করবে আমার জন্য? প্রয়োজন নেই আর। অনেক তো করলে। তুমি এই লোকটার টাকা শোধ করে দিয়ে আর কারো থেকে আমার জন্য টাকা চাইবে না বলে রাখলাম। আমার দিব্যি তোমায়। আমি রাখছি। ভালো থেকো, আম্মিকেও দেখো। চেষ্টা করবো আর কখনো না ফেরার তোমাদের নিরে। আমার আধার বাড়িটাই বেশ আমার জন্য। রেখে দিল মোম। ওদিকে আত্মা নিংড়ানো কান্না বেরিয়ে এলো এক ব্যর্থ বাবার বুক চিরে, যার অসহনীয় যন্ত্রণা শুধু তিনি নিজেই অনুভব করতে পারছেন, আর কেউই না। কারণ তিনিই যে ওই মোমের মতো মেয়েটার বাবা। কেটে গেল আরও কয়েকটা দিন। এ কটা দিনে নভের অজানা অনুভূতিগুলো আরও কিছু ধাপ এগিয়ে গিয়েছে। নিজের কাছেই নিজেকে অচেনা লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজে প্রশ্ন করছে, এটা কি সেই অবয় ব্রায়ানিস? আগের মতো এখন আর ক্লাব পাব ভালো লাগে না। হাফিজ শেষে মনে হয় এখন আমার গন্তব্য রিসোর্টের 9 তলার ওই কর্নার রুমটা, যেখানে গেলে দেখবে কাঙ্ক্ষিত মুখটি, ডাগর গরম কৌতূহলী চোখ। দেখলে নাইট ক্লাবের হুইস্কির বোতলের কথা মনে পড়ে। ওই মেয়েটার যে কোন কণ্ঠনালী নাড়িয়ে বলা কথা শুনলে মনে হয় যেন পাবের ডিস্কো সংসগুলো খুবই নগণ্য। রুমের দরজাটা খুলে মেয়েটার বিছানায় পড়ে থাকে মোলায়েম শাড়িটা জড়িত শরীরটা দেখলে মনে হয় প্রতিদিন রাতের স্মার্ট সুন্দর রমণীগুলোর দেহ কোনো কাছে আসে না। রাত প্রায় 12টা। ড্রিম লাইটের নীলছে আলোয়
বিছানায় ভাসমান হয়ে আছে দুটো অর্ধনগ্ন শরীর। নব ব্যস্ত তার আজকের বেড পার্টনারকে খুশ করতে। সে রমণীয় আপ্রাণ চেষ্টা চালাচ্ছে নিজেকে নভের সামনে সর্বোচ্চ তুলে ধরতে। দুজনেই মত্ত এক রঙ্গলীলায়। সকালে নব ভাবনায় ডুবল। সত্যি মেয়েকে অবৈধভাবে স্পর্শ করতে পারছে না নব, এমন কখনো হয়নি তার। কত কত মেয়ের সাথে বেড শেয়ার করেছে সে, হিসেব নেই। তবে সে পারে নাই মেয়েকে স্পর্শ করতে। এ কেমন অনুভূতি তার? তেজ ভাইয়া সব বলেছে আমায়। আপনি যে কত মেয়ের সাথে ইন্টিমেট হয়েছেন, প্রতি রাতেই যে আপনার এক একটা লাগে তাও বলেছে আমায়। নব একটু বিরক্ত হলো তেজের প্রতি। সালে এসব বলার কি ছিল মোমকে? কি ভাবছে আমায়ও? ধুর, ও কি ভাবলো তাতে আমার কি যাচ্ছে, ভাবুক। নব আবারও মোমে মনোযোগ দিল। ডান হাতে ভর দিয়ে বাঁ হাতটা তুলে মোমের গলায় স্লাইড করতে লাগলো। কেঁপে উঠল মোম। অস্থির অনুভূতিরা হানা দিচ্ছে শরীরে। মাথাটা একটু কাত করে চোখ খিচে বন্ধ করে ফেলল সে। হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরল। শরীরে আবারও শিহরণ বইয়ে দিল নভের ছুরির মতো ধারালো কণ্ঠ। তাহলে আজ রাতের বেড পার্টনার তুমি হয়েছ? কি বলো, রাজি তো? কেঁপে কেঁপে উঠছে মোম। ঠোঁটদয় কাঁপছে তার। অনেক কষ্টে বলল। ছাড়ুন না। হাসল নব। আরেকটু এগিয়ে এলো মোমের দিকে। হাতটা এবার গলাসহ ঘাড় ছুঁয়ে দিচ্ছে মোমের। এখনো তো ধরেই নে, অমনি ছাড়বো? অসহ্য লাগছে, প্লিজ। এটুকুতে অসহ্য? বিয়ে হলো তো এতদিন তোমার হাজবেন্ডই। প্লিজ। করুণ গলার শটটা আটকে দিল নবকে। হাত সরালো মোমের থেকে। নিজেও সরে এলো। দূরে বসে নিজের ফোন হাতে নিয়ে ব্যস্ত হলো। মোম দ্রুত খাট থেকে নেমে দাঁড়ালো। দৌড়ে ওয়াশরুমের দিকে যেতে নিল। সামনে এসেই থামলো। পেছনে ফিরে তাকালে নভের দিকে। আলতো কণ্ঠে ডাকলো। শুনুন। নব তাকালো। ভ্রু নাচিয়ে বোঝালো কি? আমার হাজবেন্ড যখন আমায় টর্চার করতো তখন সম্পর্কটা হালাল হতো। নব নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। পরক্ষণে মুখ তুলে বলল। টাচ তো টাচই হয়, হালাল আর হারাম কি? মোম আনমোনা হলো। ঠাই গ্লাস দিয়ে তাকালো বাইরের রাতের চাকচিক্যময় শহরের দিকে। সেদিকে তাকিয়ে বলল। অপবিত্র শরীর নিয়ে দুনিয়াটা ছাড়তে চাই না আমি। বলেই দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে গেল মোম। এদিকে নব অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। কি বলে গেল মোম? এর মাঝে দুনিয়া ছাড়ার কি হলো? বেশি ভাবলো না, কাজ আছে বড় একটা। ঘড়িতে সময়টা একবার দেখে নিল। নব দরজার সামনে দাঁড়িয়ে পকেটে দুই হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে মোয়ানের কাজগুলোকে। বাবা, ভাই হয়ে বোনের এত খেয়াল রাখে? কই, সে তো তার ছোট বোন নোভার এমন খেয়াল রাখে না। মাঝে মাঝে ফোন দিয়ে হালকা খোঁজ খবর নেই, এই যা। আর দেখা হলে মাথায় একটু আদরে হাত বুলিয়ে দেওয়া। তাহলে কি সে একজন ভাই হিসেবে পারফেক্ট না এখনও? মোয়ানকে দেখে তো এখন তাই মনে হচ্ছে। নভের দৃষ্টি লক্ষ্য করলো মোয়ান। তা দেখে শান্তস্বরে বলল। ও আমার কলিজা স্যার। ওর এমন হাজারো অগোছালো কাজ আমি গুছিয়ে দেই। ভালো লাগে আমার। এসবে মনে তৃপ্তি আসে। তখনই মনে হয় আমি ওর মতন মনের ভাই হওয়ার যোগ্য। কথাগুলো অন্তরে আঘাত করলো নভের। ভাবল সত্যি সে ভাই হিসেবে অযোগ্য। তবে এমন অনুভূতি আর প্রকাশ করলো না মুখে। শুধু এটুকুই বলল। তুমি বসো, আমি ওর খাবার অর্ডার দিয়ে আসছি। বলেই বেরিয়ে গেল। প্রায় 5 মিনিট পর ফিরল সে। মোমের কথা কানে আসতেই আর ভেতরে ঢুকলো না সে। দরজায় দাঁড়িয়ে দেখতে লাগলো তাদের। মোম কাঁদছে, ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে। নানা রকম অভিযোগের খাতা খুলেছে আজ সে। এই ভাইটাই যে তার আদালত, যে কোনো অভিযোগ তুলে ধরা যায় তার কাছে। মোয়ানু সন্তর্পণে আগলে রাখলো নিজের প্রাণপ্রিয় বোনটাকে। আর শুনতে লাগলো বোনের এত দিনের কাটানো অন্যরকম অভিজ্ঞতার জীবনী। তুমি জানো ভাইয়া, ওই রোমিওটা না খুব পচা। আমায় একটুও বাইরে যেতে দেয় না। সারাদিন এই রুমটায় রেখে চলে যায় আমায়। একা একা থাকতে কার ভালো লাগে বলো তো তুমি? মোয়ান মুচকি হাসলো। সে অনুভব করতে পারছে তার বোনটার কথাটার গভীরতা। খুব কষ্ট পেয়েছিস তাই না রে বনি? অনেক বেশি। মোম কাঁদতে কাঁদতে মাথা ঝাঁকিয়ে বলল। আমার এখানে একটুও ভালো লাগে না ভাইয়া। তুমি আমায় নিয়ে যাও আজ। তবে আমরা আর ওই বাড়ি যাব না ভাইয়া, আর যাব না। হয়েছে বনি, সব শুনবো। তবে এবার একটু কান্না থামা বোন আমার। তোর কষ্ট হবে তো। কাঁদলে কষ্ট হয় না ভাইয়া, কমে যায়। জানি বোন, তবে তোর ক্ষেত্রেও বিষয়টা আলাদা। তুই কাঁদলে তো কষ্ট বাড়বে। তাই কাঁদে না বনি, প্লিজ। ভাইয়া বলছি তো। এ কি বনি, তুই চুল কেটে ফেলেছিস? আর চুলগুলো এমন
রুক্ষ কেন? শ্যাম্পু করিসনি? মোমের মুখটা আবারও কাঁদো কাঁদো হয়ে উঠল। দেখো না ভাইয়া, ওই রোমিওটা আমার চুলগুলো কেটে ছোট ছোট করে দিয়েছে। আমার কত শখের চুল, লম্বা চুল, সবগুলো কেটে ফেললো ওই লোকটা। আমি বাধা দিতে গিয়েও পারলাম না, উল্টো আমাকে সাজিয়ে গুজিয়ে কতগুলো পচা ছেলের কাছে পাঠিয়ে দিল ওই দিন। মোয়ানের যেন মন নড়ে উঠল। তার মানে তার ধারণাটাই ঠিক তার বোনের সাথে। আর ভাবতে পারলো না মোয়ান কিছু বলতে যাবে, তার আগেই মোম আবারও বলে উঠল। পরে আবার নিজে গিয়ে নিয়ে আসলো আমায়। দেখেছো কেমন বদ লোকটা। মোয়ানের যেন স্বস্তি ফিরে এলো। তুতলিয়ে বোনকে জিজ্ঞেস করলো। তার মানে তোর সাথে কি কিছু হয়নি? মোম তাকালো মোয়ানের দিকে। মোয়ানের কথার মানে বুঝতে বেগ পেতে হলো না তার। কি বলবে ভাবলো। মোয়ান আবারও প্রশ্ন ছুড়ল। আই মিন তোর সাথে ইন্টিমেন্ট? প্লিজ বোন, হেজিটেট ফিল না করে বল। আমি তোর ভাইয়া তো, আমাদের মধ্যে ইটস নর্মাল না বোন? মোম দুই দিকে মাথা নাড়ালো, অর্থাৎ না। মোয়ান আবারও প্রশ্ন ছুড়ল। স্যার, আই মিন তোর ওই রোমিও, উনি কিছু করেছে? মোম মুখটা নিচু করে ফেলল। না, তবে ভয় দেখায় শুধু। মোয়ানের একটু খটকা লাগলো। লোকটা তো তার বোনকে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে আসেনি। আর ওই ছবিটা কি ছিল? নব এবার জবাব দিল। তোমার লেট হচ্ছে না? তার কথাই দুজনই ফিরল তার দিকে। মোয়ান কথা এড়ালো। মনে পড়লো তার বোনকে নিয়ে হসপিটাল যাওয়ার কথা। আমি তোমার বোনের সাথে কিছু করিনি। ওই ছবিটা জাস্ট তোমাদের একটু বিশ্বাস করানোর জন্য ছিল, ব্যাস। মোয়ান অবাক হয়ে শুনল নভের নির্লিপ্ত কথাগুলোর জন্য বিশ্বাসও হয়ে উঠছে না তার। জোর করে কিছু করতে গেলে মোম নিশ্চয় বাধা দিত। এতে তো তার ব্রেনেও স্ট্রেস পড়তো। কিন্তু এমনটা হয়নি, তাই নভের কথাটা বিশ্বাসযোগ্য। তবে প্রশ্ন একটাই, নভ একজন পুরুষ, সে কিভাবে পারলো এতটা সুযোগ পেয়েও নিজেকে সামলাতে? এটাও কি সম্ভব হয়েছে? মোয়ানের কোনো প্রকার উক্ত না শুনেই নভ বেরোতেই বলল। তাই বলে এটা ভেবো না আজ তুমি ওকে এখান থেকে পার্মানেন্ট নিয়ে যেতে পারবে। তুমি এখানে থাকো, আমি 10 মিনিট ওর জন্য নর্মাল ড্রেস নিয়ে আসছি। চলে গেল নব। তার যাওয়ার পানি চেয়ে রইল মোয়ান। নব তাকালো মোমের স্নিগ্ধ শরীরের দিকে। ছাইরঙা জামাটা মোমের শরীরের সাথে চিপকে আছে। মোয়ানের হাত ধরে নভের পেছন পেছন বেরিয়ে এলো মোম। তার নন স্টপ বকবকানি শুনেই যাচ্ছে মোয়ান। নব এতক্ষণে বুঝে গেল যে মোয়ান এতে অভ্যস্ত। রিসর্টের বাইরে আসতেই নব গাড়ি আনতে যাবে। এই সময় মোম মোয়ানের হাত ঝাঁকিয়ে বলল। আমরা রিক্সা যাবো প্লিজ ভাইয়া। যাও, আমি আসছি গাড়ি নিয়ে। অনুমতি পেয়ে মোয়ান আর মোম দুজনেই খুশি হলো। হুড়তোলা রিকশায় চড়ে দুই ভাই বোন রওনা দিল গন্তব্যে। ভেতরে 3-4 জন ডক্টর নার্স। তার মাঝখানের মতো মোমের ছোট্ট মাথার দুই পাশে কি একটা চেপে ধরে আছে। আর এদিকে মোম যন্ত্রণায় হাত পা ঝুরছে, তাও ঠিকমতো করতে পারছে না। নার্সরা তাকে চেপে ধরে রেখেছে বিছানার সাথে। চোখ উল্টাচ্ছে, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে তার। এসব দেখেই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা নভের হৃদযন্ত্র বন্ধ হওয়ার উপক্রম। মিনিট 3 আগেও সে ধারণা করতে পারেনি তার মোমের সাথে এমন কিছু হতে যাচ্ছে। যদি জানতো তাহলে কখনোই সে মোয়ানকে অনুমতি দিত না মোমকে নিয়ে আসার। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে অনেকেই দেখছে নভের এমন পাগলামো, তবে সেই দিকে তার কোনো মন নেই। সে তো ব্যস্ত তার প্রাণশিখাকে ফিরিয়ে আনতে। সে জানে না কেন সে এমন করছে, তবে এই মুহূর্তে তার ইচ্ছে করছে ওই বিছানায় কাতরানো মোমকে টেনে এনে নিজের মনোগহীনে লুকিয়ে রাখতে, যাতে কেউ আর তার খুঁজে না পায় আর না কষ্ট দিতে পারে তার প্রাণশিখাকে। তবে সেই ইচ্ছেকে পূর্ণতা দিতে পারলো না নব। ভাঙতে পারলো না তার আর মোমের মধ্যকার দূরত্বর দেয়ালখানা। ভেতর থেকে ডক্টর নার্সরা নভের এমন কাণ্ড ঠিকই দেখছে, তবে তাদের এখন নিজের কাজে মনোযোগ দেওয়াটাই বেশি জরুরি। তেজ একা পারছিল না নবকে সামলাতে। এদিকে চিৎকার শুনে রিসেপশনের কাছ থেকে দৌড়ে এলো মোয়ানো। তেজ তাকে দেখেই বলল, আমায় হেল্প করো মেওয়ান, নবকে সামলাতে হবে। মোয়ানো এগিয়ে এলো। নব চিৎকার করে তেজকে বলছে, আমার মোম কষ্ট পাচ্ছে তেজ, ওকে ছাড়তে বল। মোমের খুব কষ্ট হচ্ছে, ছটফট করছে ও। আমার ছাড় তোরা, আমার মোমের কাছে যেতে হবে, ছাড় বলছে। মোয়ান নবকে ছাড়াতে ছাড়াতে বলল, বোনের কিচ্ছু হবে না স্যার, এটা একটা থেরাপি মাত্র, ওর কিচ্ছু হবে না। শান্ত হ নব, প্লিজ শান্ত হ, এমন হাইপার হোস না প্লিজ। অনেক কষ্টে নবকে দরজার কাছ থেকে টেনে আনলো মোয়ান আর তেজ মিলে। ফ্লোরে বসে পড়েছে সে, তবুও ছোড়াছুড়ি করেই যাচ্ছে। আগের থেকেও দ্বিগুণ চিৎকার করে বলছে, আমার মোমকে ছাড়তে বল তোরা, না হলে আমি ওদের ছাড়বো না, লাশ ফেলে দেবো সব কটার। ছাড়তে বল আমার মোমকে।
রুমের দরজা খুলে বেরিয়ে এলো ডক্টর আদনান। বয়স প্রায় 50-এর কাছাকাছি, তবে সেদিকে লক্ষ্য করল না নব। ফ্লোর ছেড়ে উঠে দাঁড়িয়ে বড় বড় পা ফেলে এগিয়ে গেল আদনানের কাছে। ন্যানো সেকেন্ডের মধ্যে তার গলা চেপে ধরে পাশের দেয়ালে চেপে ধরল। নভের চোখগুলো হিংস্র ভাগের ন্যায় হয়ে আছে। মুখের হিংস্রতায় জানান দিচ্ছে এই মুহূর্তে যার তার সাথে যা ইচ্ছে করে ফেলবে সে। দাঁতে দাঁত চেপে সজোরে বলল, কি করেছিস আমার মমির সাথে? কেন গিয়ে কষ্ট দিয়েছিস তুই? আজ তোকে আমি ছাড়বো না। নভের হঠাৎ এমন কাণ্ড দেখে আঁতকে উঠল মুয়ান, তেজ সহ করিডোরের সবাই। তেজ দ্রুত গিয়ে ছাড়ানোর চেষ্টা করলো, তবে ব্যর্থ সে। ডক্টর আদনানকে প্রায় শূন্যে উঁচিয়ে তুলল নব। এদিকে ডক্টরের প্রাণ যায় যায় অবস্থা। মুয়ানও ছাড়াতে গেল নবকে, তবে এবার আর পারছে না। শেষমেশ বুদ্ধি করে তেজ বলে উঠল, মোমের কাছে যাবি না নব? হুঁশ ফিরল নভের। হাত ছেড়ে দিল আদনানের গলা থেকে। সাথে সাথেই আদনান মুখ থুবড়ে ফ্লোরে পড়ল। নব দৌড়ে গেল কেবিনের ভেতর। এদিকে তেজ আর মোয়ান ডক্টর আদনানকে সামলাতে লাগলো। সো সরি, ইটস আ মিস্টেক ডক্টর। ও কোনো মতে নিজেকে সামলে নিল। এদিকে মাত্রই মোমের মাথার নিচে বালিশটা ঠিক করতে দিতে লাগলো একজন নার্স। তখনই তড়িৎ বেগে ছুটে এসে মোমকে তুলে জাপটে ধরল নব। মুখখানা গুজে দিল মোমের মসৃণ ঘাড়ে। নভের শরীর এখনও কাঁপছে, তবে শান্ত লাগছে মনটায়। এতক্ষণে চাতক পাখির ন্যায় লাফাতে থাকে অন্তঃকরণটা ধীরে ধীরে স্থির হয়ে এলো। ধীরে ধীরে মুখ তুলল নব। মোমের হেলে যাওয়া মাথাটা সযত্নে নিজের হাতে তুলে নিল। বদ্ধ চোখের পাতা বিন্দু বিন্দু জল লক্ষ্য করলো। ভ্রু কুচকে তেজকে প্রশ্ন ছুড়ল। মম এমন করে আছে কেন? কি হয়েছে ওর? তেজ এসে নভের কাঁধে হাত রাখলো। কিছু হয়নি মোমের, একটু পরে ঠিক হয়ে যাবে। মোয়ান জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন স্যার? নব এবার তার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল। সত্যি মম ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ সত্যি, আপনি একটু নিজেকে সামলান প্লিজ। সময় নিয়ে শান্ত হলো নব। মোমের শুইয়ে দিল, কারণ একটু আগেই একজন নার্স এসে মোমের হাতে এক ব্যাগ রক্তের সিরিঞ্জ পুশ করে গেল। ব্লাড দেওয়া হচ্ছে মোমকে। সে নিথরতার সাথে ঘুম। শান্ত হয়ে নব শুনল সব। একটা কারণে মোমকে প্রায় 1 মাস পর পর এই থেরাপিটা দেওয়া হয়। তবে নভের মনে প্রশ্ন জাগলো, কী এমন কারণে থেরাপি? জানতে হবে তাকে, কী এমন হয়েছে তার মোমের। আপনি কি রিপোর্ট নিয়ে কথা বলছেন? সেটা আমি পেয়েছি, বাট আমার মনে হলো আপনার সাথে কথা বলা উচিত। নব বিরক্ততা নিয়েই বলল। তো বলুন না, কি বলবেন? তেজ বুঝতে পারছে নভের টেনশন হচ্ছে, তাই সে নভকে শান্ত করতে বলল। রিল্যাক্স ইয়ার, কুল ডক্টর। আপনি বলুন তো ব্যাপারটা কি? দেখুন, সিটি স্ক্যানের রিপোর্ট দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে। নভের ভয় যেন ধীরে ধীরে বাড়তে লাগলো। উতলা হয়ে বলল, ডক্টর, কি হয়েছে? সোজা সাপটা বলুন প্লিজ। ওয়েট, আমি ঝামেলা না করে বলছি। আপনার পেশেন্ট মানে মৌচাক হাসান, উনি প্রায় বছরখানেক আগে ব্রেন ক্যান্সারে ভুগছেন। থমকে গেল নব। নিজের কানকে বিশ্বাস করতে মন চাইছে না। বারবার মন বলছে এটা ভুল, নব এটা ভুল। তবে মনের ধারণা ঠিকই রইল না। নভের মনকে আরও এক ধাপ বিক্ষিপ্ত করার জন্য যথেষ্ট ছিল ডক্টরের বলা আরও একটি কথা। লাস্ট স্টেজে আছে উনি, ওনার হাতে আর মাত্র কিছু মাস সময় আছে। নিজের অজান্তেই নব চেয়ে ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল মোমের গোল গোল করে তাকিয়ে থাকা মুখটি। কি নির্মল সেই চেহারা, কি মায়া! ওই মায়াতে তো ডুবেছে নব। এখন কি করবে এখন সে? এই প্রথমবারের মতো নভের নিজেকে একা লাগছে। মনে হচ্ছে সে শূন্য, কিচ্ছু নেই তার কাছে। মাথাটা হঠাৎ ঘুরে উঠল তার। হেলে পড়ে যেতে নিলেই তেজ ধরে ফেলল তাকে। নব নব নব, সামলা প্লিজ, শক্ত হ, সামলা নিজেকে। নব হুঁশে ফিরল, কাতর চোখে তাকালো ডাক্তারের দিকে। আপনি আপনি শিওর? না জেনে এসে বলছেন না তো? আমার মম এটা হতে পারে না, নেভার। আমি 100% শিওর মিস্টার অবয়ব। নব নিজেকে আর ঠিক রাখতে পারছে না, কেমন যেন সব ঘোলপাক খাচ্ছে। তেজ ডক্টরকে জিজ্ঞেস করলো। এখন উপায় কি ডক্টর? ডক্টর কণ্ঠ ক্ষীণ করলো। সরি আমার জানা মতে এখনও কোনো সুচিকিৎসা আবিষ্কার হয়নি, তাই ওনাকে বাঁচানো সম্ভব না। সারা দুনিয়া থেমে গেল নভের। কিচ্ছু ভাবতে পারছে না সে। মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে। আমার মম আর বেশি দিন নেই, থাকবে না সে আমার সাথে। তেজ তাকালো নভের দিকে। নভের বিক্ষিপ্ত চেহারা যেন তার টনক নাড়িয়ে দিল। একবার তো ভেবেই ফেললো, আমার এতটা কষ্ট হচ্ছে, তাহলে নবের কতটা কষ্ট হচ্ছে সীমাহীন নিশ্চয়ই। সত্যিকারের ভালোবাসে তো নব মোমকে।
এই কঠিন সত্যিটা কিভাবে সইবে নব? তবে উপরে উপরে নিজেকে ধাতস্থ করলো। এখন যে নভের পাশে কেউ নেই সে ছাড়া, সে যদি এখন ভেঙে পড়ে তাহলে তো নভের বুকটা চৌচির হয়ে যাবে। নিজেকে শক্ত রেখে তেজ প্রশ্ন ছুড়ল নভের দিকে। আর কতক্ষণ এভাবে গাড়ি করে এদিক ওদিক ঘুরবি? কোথাও তো চল। উত্তর এলো না নভের দিক থেকে। তেজ আবারও বলল, পার্ক, রেস্টুরেন্ট, এনিওয়্যার। রিফ্রেশমেন্টের জন্য বাড়ি যাবি? একটু নীরবতা, তারপর হঠাৎ নভের ক্লান্ততায় ভরা রাশ ভারী কণ্ঠে ভেসে এলো, আমার মোমের কাছে যাব। তেজ আর কথা বাড়ালো না। হয়তো নভের এখন সত্যি মোমকে প্রয়োজন। চোখের পাতায় কল্পনা হয়ে ভাসার চেয়ে নিকট সাক্ষাৎ হওয়াই উত্তম। গাড়ির স্পিড বাড়ালো তেজ। এগিয়ে গেল রিসর্টের দিকে। ক্লান্ত পায়ে রুমের বেল প্রেস করতেই মোম এসে দরজাটা খুলে দিল। সাথে সাথে ভেসে উঠল নভের নেতিয়ে যাওয়া মুখশ্রী। পেছনে তেজও আছে। নভ অপলক তাকিয়ে আছে মোমের দিকে। মাথায় তড়িৎ বেগে একটা কথা বয়ে গেল। এই মেয়ে আর কদিন পর এইভাবে আমার সামনে থাকবে না? উত্তর আর খুঁজে পেল না নব, পাওয়ার চেষ্টাও করলো না। কারণ সম্ভাবনা যে তার ইচ্ছার বিরুদ্ধে। নিজেকে আর সামলাতে পারল না নব। দ্রুত 2 কদম এগিয়ে চাপটে ধরল মোমকে। মুখটা গুজে দিল মোমের কাঁধে। এদিকে হঠাৎ নভের এমন আক্রমণের জন্য একদমই প্রস্তুত ছিল না মোম। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। বিস্ময়ে মুখটা হাঁ হয়ে গেল। কিছুক্ষণ কাটলো ওভাবেই। নিজেকে সামলাতে বেশ কিছুক্ষণ সময় লাগলো মোমের। নবকে কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও খোলা হলো না। কাঁধে কিছু একটা পড়ছে তরল। কি? ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে নব কাঁদছে। ভাবতেই এক অজানা কারণে বুকটা মোচড় দিয়ে উঠল মোমের। লোকটা কাঁদছে, কিন্তু কেন? ভ্রু চেয়ে তেজকে ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে। তেজ সাবলীলভাবেই বলল, ওকে আজ একটু সামলে রেখো, আমি কাল সকালে আসবো। দাঁড়ালো না তেজ। কদম ফেলে চলে গেল। মোম কাঁপা কাঁপা হাত দুটো রাখলো নভের পিঠে। সাথে সাথে নব আর একটু চেপে ধরলো মোমকে। একটু পর পর নাক টানা শব্দ আসছে। মোম নিজেকে ধাতস্থ করলো। মুচকি হেসেই বলল, আজ বুঝি নাইট স্ট্যান্ডের জন্যেই কোনো রমণী পাননি? নব মোমের কাঁধে মাথা গুজেই নাড়ল। প্রচুর নেই। মোম হাসলো, কারণ সে জানে গত 3-4 দিন নব কোনো নাইট স্ট্যান্ডে যায়নি। তার কাছেই যে ছিল। তাহলে কি প্রয়োজন? কিসের অভাবে কাঁদছেন এইভাবে? একটুখানি সুখ কোথাও খুঁজে পাচ্ছি না জানো। মোম একটু অবাক হলো। কি এমন হয়েছে নভের? কেন তার মুখ প্রয়োজন? তার কি সত্যি সুখের অভাব? মোমের নিজের থেকেও বেশি অভাব? নভ সোজা হয়ে দাঁড়ালো। শার্টের ফোল্ড করা হাতায় চোখ নাক মুছল। এরপর 2 হাতের আদলে আগলে ধরলো মোমের 2 গাল। একটু উঁচু করেই ধরলো। আমি একটু সুখ দেবে মম? কি নিঃসংকোচ আবদার! এমন অনুনয় কিভাবে ফেরাবে মোম? পারবে না তো। কিন্তু কোন সুখ চাইছে নব? সেই চাহিদাকৃত সুখখানি কি আদেও কাছে মোমের কাছে? সে তো জানে না। তবে এখন কি নবকে ফিরিয়ে দেবে? ভেবে উঠতে পারল না মোম। নভের বিরল টকটকে লাল চোখ জোড়া দেখে আর না করার সাধ্য হলো না। নীরব রইল মোম। কি হলো বলো? দেবে সুখ? দেবে না তাই না? তুমি দেবে না। জানতাম আমি তুমি আমায় ফিরিয়ে দেবে। জানতাম আমি। কি হয়েছে? ইচ্ছে হলে শেয়ার করতে পারেন, তবে জোর করব না। নব তাকালো মোমের দিকে। তা দেখে মোম আবারও বলল, কিছু হয়েছে? মন খারাপ কেন? নব ক্লান্ত হয়ে 2 হাতে মোমের কোমর জড়িয়ে ধরল। মাথাটা এগিয়ে তার পেটে মুখ গুজে দিল। সাথে সাথে কেঁপে উঠল মোম। নিঃশ্বাসটা তড়িৎ বেগে ধাওয়া করলো। এক হাতে খামচে ধরল নভের চুল। নব মুখ চুলকালো মোমের পেটে। আমার ভালো লাগছে না মোমরানি। কি করলে একটু বেটার ফিল করব বলো তো? মোম কি বলবে বুঝতে পারছে না। নব আবারও বলল, এই এখন একটু শান্তি লাগছে। তুমি আজ আমার সামনে থাকবে? বলো থাকবে? বলো। বলতে বলতেই 2 হাত দিয়ে ঝাঁকাতে লাগলো মোমকে। মোম না করতে পারছে না। ইচ্ছেই করছে না না করতে। সকাল প্রায় 6টা। কারো কোমল কণ্ঠের ডাকে পিটপিট করে চোখ খুলল মোম। তাকিয়ে দেখলো নব তাকে ডাকছে। মুখে আলতো হাসি লেপ্টে আছে। তবে সেই হাসির সত্যতা নিয়ে মোম সন্দিহান। তবুও নবকে বুঝতে না দিয়ে আলতো হাসলো সে নিজেও। কোথাও যাচ্ছেন? জি ম্যাডাম, উঠুন এবার। আপনি যান, আমি একটু পরে দরজা লক করব। হুম, লক করা লাগবে না তোমায়। তুমি উঠে রেডি হয়ে নাও। ভ্রু কুচকে এলো মোমের। নব তো তাকে নিয়ে কোথাও যায় না। শুধু ওই দিন ভাইয়া এসেছিল বলেই। এইদিক ওইদিক তাকিয়ে মোম উৎকণ্ঠা হয়ে বলল, ভাইয়া এসেছে? নব মুচকি হাসলো। হুম, তুমি ওঠো। মোম উঠে বসলো। গায়ের আঁচলটাও একটু ভালোভাবে জড়িয়ে নিল। গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে এসো, আমি ওয়েট করছি।
তুমি আসলে নাস্তা করে নেব। আ- আমায় কোথায় নিয়ে যাবেন? গেলেই দেখবে। যাও, রেডি হও। আমি ওয়াশরুমে তোমার ড্রেস রেখে এসেছি, ওটা পরে নিও। মোম আর কথা বাড়ালো না, দ্রুত গিয়ে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে রেডি হয়ে বেরিয়ে এলো। এত দ্রুত এলে যে আজ? নভের প্রশ্নে মোম একটু ঘাবড়ালো। এখন কি সে নবকে বলবে যে সে অপেক্ষা করছে বলেই এত তাড়াহুড়ো? না না, নব কী ভাববে এটা বললে? আর সেই বা নভের কথা এত ভাবছে কেন, জানা নেই। মোম মনে মনে নিজেকেই বুঝিয়ে দিল হয়তো কাল রাতে নভের এমন ইনোসেন্ট রূপ দেখেই একটু মায়া কাজ করছে তার। এমনি নাস্তা করে নিই। এখানে এসে বসো, বের হতে হবে আমাদের। মোম গিয়ে বসলো নভের পাশে, একটু দূরত্ব রেখে। নব দেখলো, তবে কিছু বলল না। প্লেটের চাকনা উঠিয়ে পাস্তার প্লেট এগিয়ে দিল মোমের দিকে। আপনি খাবেন না? আমাকে খাওয়ানোর সাথে নিজেও খেয়ে নাও মোম, দ্রুত বেরোতে হবে। নব ল্যাপটপে ভিডিও কল লাগালো তেজকে। রিসিভ হতে তেজের এলোমেলো চুল আর মুখটা ভেসে উঠল স্ক্রিনে। ভেসে এলো ঘুমো ঘুমো কণ্ঠ। নব, ঠিক আছিস তুই? এত সকালে ফোন, আমি আসবো। আম ফাইন, আর আসার দরকার নেই, আমি আজই রওনা দিচ্ছে। তুই যাবি? তেজের চেহারা দেখে মনে হলো একটু অবাকই হয়েছে বটে। তুই না বললি একেবারে কাল যাবি, তো আজ কেন? এমনি, কাজ নেই, ভাবলাম আজই যাই। তুই সত্যি করে বল তো, ঠিক আছিস তুই? আমি অভয়পুরে আনিস, এত সহজে হেরে যাব না। গতকাল অনেকটা ভেঙে পড়েছিলাম, তবে আমি আমার মন ভালো করে মেডিসিন পেয়ে গেছে, তাই হার মানব না। আমি সবটা দিয়ে চেষ্টা করব। ওকে বলছিস কিছু? হুম, ঠিক কিছু বলার দরকার নেই। ডক্টর সোহানকে বল তার ফ্যামিলিয়ারদের থেকে এই বিষয়ে ইনফরমেশন নিতে, যদি ভালো কিছু পাওয়া যায়। কি করে নব? উনি তো সরাসরি জানিয়েছেন যে কোনো উপায় নেই। উপায় নেই মানে কি? হ্যাঁ, উপায় থাকতে হবে, থাকতে হবে উপায়, নাহলে সব তছনছ করে দেবো আমি। নব হাইপার হয়ে উঠেছে, তার এমন চিৎকারে মোম একটু সরে গেল ভয়ে। নভের দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে রইল। নব তার দিকে তাকাতেই এমন দৃশ্য দেখে শান্ত হয়ে গেল। তুই যাবি আজ? না, একটু কাজ আছে, কাল সময় মতোই পৌঁছে যাব। ওকে, রাখছি। কেটে দিল নব। খাওয়া শেষ করে দুজনেই বের হলো রিসর্ট থেকে। প্রায় 1.5 ঘন্টার পথ পেরিয়ে বাড়ি ঢুকলো একটা মাঝারি আকারের বাংলো বাড়ির গেট দিয়ে। এটা কোথায়? আমায় এখানে কেন এনেছেন? নব মোমের হাত ধরেই বাড়ির সদর দরজার দিকে হাঁটতে লাগলো। এটা আমাদের বাগান বাড়ি, আমরা কিছুদিন এখানে থাকবো। মোম খানিক অবাক হলো, লোকটা তাকে নিজের বাড়িতে নিয়ে এলো কেন? নোভার রুমে ঢুকেই মোমকে বিছানায় ছুঁড়ে ফেললো নব। দ্রুত গিয়ে দরজা লক করে লাইট অফ করে দিল সে। তা দেখে মোম চেঁচিয়ে বলল। এ কি করছেন আপনি? নব কোনো উত্তর দিল না, এগিয়ে গেল খাটের দিকে। উঠে মোমকে টেনে শুইয়ে দিল। নিজেও দ্রুত মোমের ওপর হালকা ভর দিয়ে উপর হয়ে শুয়ে বলল। চুলগুলো টেনে দাও। মোম নবকে ঠেলতে ঠেলতে বলল। আপনি এইভাবে কেন শুয়েছেন? উঠুন, ঠিক করে শোন, আর আমায় উঠতে দিন। নব শুনল না, মুখটা ঘষে দিল মোমের গলায়। সাথে সাথেই কেঁপে উঠল মোম। মুখ দিয়ে আর শব্দই বের হলো না। নব লো ভয়েসেই বলল। খুব সাহস বেড়েছিল না তোমার, এখন সাহস দেখাও। মোমের কণ্ঠ রোধ হয়ে আছে, বলার মতো অবস্থা তার নেই। যদি চাও আমি এখন হারাম কিছু না করি, তাহলে চুপচাপ চোখ বন্ধ করে ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। বলেই সরে এলো মোমের গলা থেকে। আগের মতো করে শুলো। কাপা কাপা কণ্ঠে মোম বলল। এখন কেন ঘুমাবো? এখন ঘুমালে তো রাতে আর ঘুম আসবে না। রাতে সবাই মিলে স্টেজ মেকওভার করবে, শেষ হতে হতে ভোর হবে, ওই তখন এমনিতে ঘুমাতে পারবো না। ইউ নিড টু স্লিপ নাও, সো ক্লোজ ইউর আইস। মোম মানল নভের কথা। আসলেই তো, এখন একটু না ঘুমালে তো সে রাতে জাগতেই পারবে না। জোর করে জাগতে গেলে আবার মাথা ব্যথা করবে। আপনি একটু সরবেন, আমার খুব অস্বস্তি হচ্ছে। নভের নড়চড় হলো না। হলে হবে, তবু আমি এভাবেই থাকবো, কাজ আই এম ফিলিং বেস্ট ইন দেয়ার। এখন ঘুমাও। আর কথা হলো না দুজনের মধ্যে। একটু পর মোমো ঘুমিয়ে পড়ল। বেশ রাত করেই মোমকে ডেকে তুলল নব। ফ্রেশ হয়ে দ্রুত ডিনার সেরে নিল দুজনে। তারপর রওনা দিল বাড়ির গার্ডেন এরিয়ায়, যেখানে হলুদ আর বিয়ের স্টেজ তৈরি করা হয়েছে। হলুদ পর্ব শেষে সবাই ঘুমিয়ে পড়ল। আমাদের কপালটা কেন এমন হলো মোমবাতি? নিজের অনুভূতি তোমার কাছে প্রকাশ করার সুযোগও দিল না। তোমার দেখতে সত্যটা এমন কেন হলো গো? একটু থামল নব, তবে একটু পরে আত্মবিশ্বাসী স্বরে বলল। তবে তুমি চিন্তা করো না মোম, আমি তোমায় ঠিক করে তুলবো। তুমি না থাকলে আমি কি করবো বলো তো? পারবো না তো।
শান্ত থাকতে। আমারও হৃদয় ভাঙতে পারবো না নিজের। তোমাকে চাই, আমার শরীরের শেষ রক্তবিন্দু গড়িয়ে পড়ার সময়টুকুতেও চাই তোমায়। গভীরভাবে পর্যবেক্ষণ করলো মোমকে। সে প্রথম দিনের মতোই লাগছে। কাঁচা হলুদ শাড়ি, এমন একটা শাড়িতেই তো মোম তার সামনে এলোমেলো কদমে এসেছিল। বন্দুকের নল মাথায় ঠেকতেই এই শাড়ির আদলে লুকিয়ে রাখা বক্ষস্থল কাঁপাতে লাগলো। কি ইনোসেন্ট মুখ, গোল গোল চোখ, কাঁপা কাঁপা ঠোঁট, সবই ভাসছে চোখের সামনে। মনে পড়ে গেল প্রথম পরিচয়ের কাজগুলো। নিজের প্রতি ঘৃণা হতে লাগলো একটু। বলে উঠল, আমি কি করে পারলাম এমন কোমল ফুলটাকে নষ্ট করার চেষ্টা করার? কি করে পারলাম তবে একত্রে এতগুলো ছেলের কাছে পাঠাতে? ওই দিন যদি কিছু হতো তাহলে হয়তো আজ আর তুমি আমার সামনে থাকতে না। ইস, আমি সত্যি খুব খারাপ মম, খুব খারাপ। তবে এই খারাপের মাঝেও ভালো লাগছে কি জানো, আমি এতগুলো দিন ধৈর্য ধরে তোমার নিজের কাছে রেখেছি। নাহলে তো অনুভূতিগুলো বুঝতেই পারতাম না, পেতাম না আমার একটা কোমল ফুলকে। থামলো নব। শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার মোমের দিকে। অনুভব করছে তার পৌরুষ চিত্ত উন্মোচিত হচ্ছে। তার এমন অনুভবকে আরও এক ধাপ বাড়িয়ে দিচ্ছে বেখেয়ালিভাবে সরে যাওয়া শাড়ির আদল থেকে উকি মারতে থাকা মোমের স্বচ্ছ কোমল পেটটা। চুম্বকের ন্যায় টানছে নবকে। অনুভূতি অন্যরকম। কত মেয়ের সাথে নব ক্লোজ হয়েছে, তবে তাদের মধ্যে তো কারো প্রতি এমন অনুভব হয়নি। তাহলে এটাই কি ভালোবাসাময় অনুভূতি, যেটা শুধু তার মোমকেই টানে? আচ্ছা, মোম যদি এমন কোমল না হতো, যদি অযত্নে বেড়ে ওঠা তরুলতার ন্যায় হতো, তাহলেও কি নবকে এমন মোহনীয়ভাবে টানতো মোম? মন গহীনের প্রশ্নগুলোর উত্তর মিলল না নভের। আর ভাবতেও পারল না, নিজেকে আর সামলাতেও পারল না। বাম হাতের সাহায্যে মোমের পেটের ওপরে থাকা বাকি শাড়িটা সরালো। এবার পুরোপুরি ভাসমান হলো মোমের উদর। মুখটা এগিয়ে নিল নব। ঠোঁট ছোঁয়ালো মোমের উষ্ণ সুগঠিত নাভিতে। সর্বাঙ্গ তড়িৎ ঝংকার দিয়ে উঠল নভে। নব নিজেই খামচে ধরল মোমের শাড়ির কুচির দিকটা। নিজেকে আজ উন্মাদের মতো লাগছে। বুঝতে পারছে এমন চলতে থাকলে আজ সত্যিই কখনো কোনো এক অঘটন ঘটে যাবে, যা এই মুহূর্তে নভের মন চাইলেও মস্তিষ্ক চায় না। এতে যে ক্ষণিক সুখের তাগিদে সে আজীবনের মোমকে হারাতে পারে। তাকালো নিজের হাতের দিকে, যা নিবদ্ধ মোমের কুচিতে। মুষ্টি খুলে ফেলল দ্রুত। হাত নিয়ে রাখলো মোমের কোমল গালে। মুচকি হাসলো। দেখো মম, তোমার জন্য আমি নিজেকে সামলাতে শিখে গেলাম। অনলি ফর ইউ। তুমি ভয় পেও না মম, তোমার অনুমতি ছাড়া আমি তোমায় গ্রহণ করব না। সরি, একটু মিস্টেক হয়ে গেছে। তোমার শরীর গ্রহণ করব না, তোমাকে তো আমি গ্রহণ করেই নিয়েছি। যেদিন ভালোবাসতে বুঝেছি তোমায়, সেদিনই। প্রথমে তুমি সুস্থ হবে, দেন বাকি সব। আর যা হবে সব হালাল হবে। তুমি আমি হারামভাবে নিজের করবো না, আই প্রমিস ইউ। থামলো নব। নির্লিপ্ত তাকিয়ে রইল মোমের দিকে। আর ভাবতে লাগলো অনেক কিছু। ভোরে ঘুম ভাঙতে পাশে নোভাকে পেল মোম। সে ঘুমাচ্ছে। গতকাল রাতের কথা মনে পড়তে উঠে বসল মোম। একটু পরেই সেখানে এসে উপস্থিত হলো অবন। এসেই মোমের মাথায় হাত রাখল। তোর কি শরীর ঠিক আছে মোমা? কথাটা শুনেই তড়িৎ বেগে অবনের দিকে তাকালো মোম। কি বলে ডাকলেন উনি? এটা তো আব্বুর ডাক। মোমের মুখ থেকে আপনা আপনি অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, আব্বু। ধীরে বলল। কথাটা ঠাউর হলো অবনের। হাসলেন তিনি। মোম দ্রুত গতিতে বলে উঠল, কি ডাকলেন আবার? কেন মোমা, তুই তো আমার মেয়ের মতো, তাই নামের সাথে মিলিয়ে মোমা। যেমন নোভাকে ডাকি নোভা। মোমের চোখ ছলছল করছে। আজ কতদিন আব্বু আম্মু ভাইয়ার সাথে কথা হয় না। তারা কি ভুলে গেল মোমকে? নাই বা নিলেও আগের মতো কাছে টেনে সমাজ না হয় থাকতে মানা করেছে, তাই বলে কি কথা বলতেও নিষেধ নাকি? একদম নয়। তাহলে তারা কেন মোমের খোঁজ নেয় না? মোম নিজ থেকে নেবে বলে? হ্যাঁ, নেবে মোম তাদের খবর, কথা বলবে সবার সাথে। মোমের বিতৃষ্ণা চোখে পড়ল সবার। অবনও একটু চিন্তিত হলো। কি এমন বললেন তিনি? চিন্তিত কণ্ঠে বলল, ঠিক হলো রে মা, শরীর খারাপ লাগছে আবার। আব্বুর সাথে কথা বলবো। আমায় ছেড়ে তুমি কি করে আছো বলো তো? তোমার কি একটু কষ্ট হচ্ছে না? ক্রন্দনরত মোমের কণ্ঠ শুনে ফোনের ওপাশে টুকরে কেঁদে উঠল আতিয়া। আজ কতগুলো দিন পর মেয়েটার কণ্ঠ শুনতে পারছে। মনে হচ্ছে শুকিয়ে যাওয়া কলিজাটা আবারও পানিপূর্ণ হয়ে উঠেছে।
আমি থাকতে পারছি না রে মোম, তোকে ছেড়ে একটুকু ভালো থাকতে পারি না আমি। মোম কাঁদতে কাঁদতে আলতো হাসলো। মিথ্যে কেন বলছো আম্মি? এ তো বেশ আছো এই কদিন আমায় ছাড়া। আতিয়া বুঝলো তার মেয়েটার বড় অভিমান হয়েছে। পাগল মেয়ে, ধরে নে তুই এখন তোর শ্বশুর বাড়ি আছিস, তাই তো দেখছি না তোকে। তবুও কখনো মায়া কমবে না রে মা। মোম আনমনা হলো, চোখের পানি ফেলতে ফেলতেই বলল, আর কদিন পরে যখন সত্যিই দূরে চলে যাব তখনও কি ভেবে নিবে আমি শ্বশুরবাড়ি আছি? কথার ভাষা হারিয়ে ফেললো আতিয়া। গত 1 বছর ধরেই মেয়েটা কেমন নির্জীব হয়ে গেছে। আগের মতো আর দুষ্টুমিতে মাতিয়ে রাখে না সারা বাড়িটা। কারণটা তার নির্মম সত্য। নারী ছেঁড়া রত্ন আতিয়ার এই মেয়েটা, সেই মেয়ে যাকে কিনা এই 18টি বছর ধরে আগলে রেখেছে সে। কত মেরেছে, আদর করেছে, লড়ি শুনিয়েছে, খাইয়ে দিয়েছে, আরও কত কি। যে মেয়ে সারাক্ষণ শুধু পিছু পিছু ঘুরঘুর করতো তার, যে মেয়ে রাত জেগে থাকতো, নিজেও ঘুমাতো না, আর এই আমি কেউ ঘুমাতে দিত না, সে মেয়ে কিনা এবার অনন্তকালের জন্য ঘুমিয়ে যাবে। এটা কি করে মানবে এই মাতৃ হৃদয়? পারবে না তো। আচ্ছা, সেদিন কি করবে আতিয়া, যেদিন তার ছোট্ট পরীর মতো মেয়েটির দুধ ভরসার শরীরটা সাদা কাফনের কাপড়ে ঢাকা থাকবে? যেদিন ওই চঞ্চল চোখের মণিচোরা ঢাকা পড়বে স্থির চোখের পাতা দ্বারা? সারাক্ষণ দৌড়াতে থাকা মেয়েটা যেদিন খাটিয়ায় করে আসবে তার সামনে, সইতে পারবে তো? এই যে কতটা যন্ত্রণাদায়ক তা একজন মাই বলতে পারবে। চোখের সামনে নিজের ননির পুতুলটার এমন নির্জীব দেহ দেখার মতো দুর্ভাগ্যবতী মা এই পৃথিবীতে খুব কম সক্ষমী আছে। সেই তালিকায় যে আতিয়া এহসানের নামও যুক্ত হতে চলেছে তা বিধাতা তাকে আগে থেকেই জানিয়ে দিয়েছে। প্রতিদিন মোনাজাতে বসে কত যে কান্না করে তা সেই জানে। হাউমাউ করে কান্নার শব্দে পুরো লোক ভর্তি বাড়িটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয় তখন। এই যেমন এখনও কেঁদে উঠলেন তিনি। মারে, এমন কথা বলিস না মা, দোহাই তোর। আমি আর সইতে পারবো না রে মা, তুই ফিরে আয় না রে মা। আমার বুকটা যে খালি হয়ে আছে, ফিরে আয় না মা আমার কোলে, আর একটিবার মাথাটা রাখ মা। আমি তোকে আর যেতে দিব না, আর দূরে রাখবো না রে। কান্নার বেগ বেড়ে গেল মোমেরও। নাক টেনে টেনে কাঁদছে সে, মাথায় চাপ পড়ছে, তবে এখন আর সেই দিকে খেয়াল দিল না মোম। কান্নায় ভেঙে পড়েছে, তবু হৃদয় শক্ত হয়ে জমে আছে। সেই পাথর খণ্ড থেকেই মোম বলে উঠল, আমায় আর ডেকো না আমি, এভাবে ডেকো না। তুমি চাইলেই আমি তোমার কাছে ফিরতে পারবো না। তুমি চাইলেই আর আমায় বুকে জড়িয়ে নিতে পারবে না। নিজেকে সামলাও না আমি, তোমাকে তো শিখতে হবে কি করে আমায় ছেড়ে থাকতে হয়। থামলো মোম, জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো চোখ বন্ধ করে। অনুভব করছে মাথার যন্ত্রণাটা বাড়ছে। আম্মি, ও আম্মি, শোনো আমার কথা। আমি চেয়েছিলাম এই কদিন তোমাদের সাথে থাকতে, একটু সুখ পেতে, তার হলো না আম্মি। তুমি হয়তো আমার নিঃশ্বাস নিতে থাকা মুখখানি আর দেখবে না। নিজেকে পরিবর্তন করো আম্মি। দেখোনি জেঠাই জেঠিরা কত সহজে নিজেদের পরিবর্তন করে ফেললো। একটা সময় আমি ওদের সবার প্রিয় ছিলাম, কিন্তু কিন্তু যখনই আমার নির্মম পরিণতির কথা জানলো তখন থেকেই আমায় আমাদের তুচ্ছ করে যাচ্ছে। আচ্ছা আম্মি, আমার পরিণতিটা কি ঘৃণার বিষয়? বলো না আম্মু, তারা এমন কেন করলো? উত্তর নেই আতিয়ার কাছে। মোম একটু থেমে আবারও বলে উঠল, আম্মি, আম্মা জান, এ দেখো, এখন আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। এভাবেই একদিন আমি এমন ভীষণ কষ্ট নিয়ে এই দুনিয়া ছেড়ে। আর বলতে পারলো না মোম। তার আগেই তার হাত থেকে কেউ একজন ছোঁ মেরে ফোনটা কেড়ে নিল। তাকাতেই দেখলো রক্তচক্ষু নিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে নব। ফুসফুস করতে করতে কানে নিল ফোনটা। অশ্রাব্য ভাষায় গালি দিতে কেউ দিল না আতিয়ার মা ডাক্তার শুনে। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল, তারপর এক নাগারে বলল, আমি চাই না কারোর জন্য কষ্ট পেয়ে আমার মন চোখের পানি ফেলুক, এতে তার মস্তিষ্কে চাপ পড়ে। আপনি তা খুব ভালো করেই জানেন, সে আপনি তার আম্মু হন বা অন্য কেউ। তো নেক্সট টাইম আমার মমের সাথে কথা বলার সময় সাবধানে কথা বলবেন, নাহলে কথা বলার প্রয়োজন নেই। বলেই কেটে দিল ফোনটা। তীব্র রাগে ছুঁড়ে ফেললো ফোন, সাথে সাথেই টুকরো টুকরো হয়ে গেল অবনীর ফোন। নব তাকালো অবনের দিকে, গর্জে উঠে বলল, আমার অনুমতি ছাড়া তুমি কেন ওকে ওর মায়ের সাথে কথা বলতে দিলে আব্বু? ভাই কেঁপে উঠল উপস্থিত সকলে, এমনকি সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা পুলিও, যে এতক্ষণ সবই দেখছিল তবে দূর থেকে। নব একবার তাকালো তার দিকে, ওভাবেই বলল, সব মায়ের আমার মায়ের মতো নয় আব্বু, তার সন্তানদের সাথে নির্লিপ্ত থাকতে পারে না।
সন্তানের টানে বুক ফাটিয়ে কান্না করে তারা। আর সব সন্তানও আমার আর নোভার মতো নিজেকে সামলাতে পারে না, তেমনি আমার মোমো পারে না। কেন দিলে তুমি ওকে ফোন? অবন বুঝলো কথার মাঝে কতটা না পাওয়া জমে আছে নভের। কষ্ট পেলেন না তিনি, তবে অগোছালোভাবে বলতে লাগলো, নভ, আমি সত্যি জানতাম না মোমার এমনটা হবে। আমি তো ভেবেছিলাম এমনই কথা। আর বলল না অবন। তার আগেই কানে ভেসে এলো মোমের ফুপিয়ে কান্নার আওয়াজ। এতক্ষণ নীরবে কাঁদলেও এখন আর সামলাতে পারল না মোম নিজেকে। নব এগিয়ে গেল, বসা অবস্থাতেই মোমকে জড়িয়ে রাখল। মোমের মাথাটা গিয়ে ঠেকলো নভের পেটের কাছটায়। আন মনে মোমো নভের কোমর জড়িয়ে ধরল। কাঁদে না মোম, প্লিজ কাঁদে না, কষ্ট হবে তোমার, বোঝার চেষ্টা করো মোম। মোম যেন নিজের অন্তরানুভূতি সব উগলে দিতে চাইল। কাঁদতে কাঁদতেই গুনগুনিয়ে বলে উঠল, আমার আমি খুব কষ্ট পাচ্ছি। আমি আরেকটু কথা বলবো আম্মির সাথে, আরেকটু কথা বলতে দিন না। আমি আমার সবাই দূরে ঠেলে দিচ্ছে, আমার আম্মি ছাড়া আমায় একটু কথা বলতে দিন না। নব আর একটু শক্ত করে চেপে ধরল মোমের চুলের ভাঁজের হাতটা। বলবে তো মোম, তবে এখন না, পরে। তোমার মাথায় যন্ত্রণা করছে না? এখন একটু খেয়ে নাও, দেন মেডিসিন নিলে যন্ত্রণা কমে যাবে। দেখি। বলতে বলতে মোমের মুখটা উপরের দিকে তুলল, চোখগুলো মুছিয়েও দিল। চোখের ইশারায় রুবিকে বলল মোমের খাবার দিতে। তিনিও নিজ হাতে পাস্তা তুলে নিয়ে এলেন। নব বসলো মোমের পাশের চেয়ারটায়। বিকেলে ব্রাইডাল সাজে অসাধারণ লাগছে তিশুকে। কুড়েঘর স্টেজে দাঁড়িয়ে আছে সে। কোথায় হারালে মোম? নভের ডাকে খেয়াল পড়ল মোমের। নভের দৃষ্টি তার দিকেই, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ভ্রু কুচকে বলল, আমায় পাগল করার গুণটাও রপ্ত করে নিলে? বুঝল না মোম। মুখ উল্টে পাতলা ঠোঁট নাড়িয়ে বলল, মানে? নভের দৃষ্টি জোড়া আবদ্ধ হলো সেই চকলেট কালার লিপস্টিক যুক্ত ঠোঁটে। আবার ডাকে আমায়? বোকার মতো মোম বলে উঠল, আমি কখন ডাকলাম? নব একটু এগোলো, বাম হাত বাড়িয়ে মোমের ওড়নার ভাঁজে কোমরে হাত ছোয়ালো। কেঁপে উঠল মোম। নব কপাল ঠেকালো মোমের কপালে। মোমের হাত আপনা আপনি নভের বুকের দিকের পাঞ্জাবি খামচে ধরল। চোখ বুঝল নব। এই যে চিকন চিকন ঠোঁটগুলো নাড়িয়ে বারবার ডাকছো আমায়। তোমার আরো 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 কাছে, পরে তো আমার নির্লজ্জ বলবে আবার। মোম ভাষা হারালো, বলার মতো কিছুই খুঁজে পেল না, তাই নীরবেই রইল। এভাবে কতক্ষণ থাকলো জানা নেই। ঘোর কাটলো কারোর অনুজ্জ্বল কথায়। পাবলিক প্লেস এটা লাভার্স, একটু সামলে। নব মোম দুজনেই তাকালো সেদিকে। পুরো ইয়াং জেনারেশন দাঁড়িয়ে তাদের সামনে, সবার মুখে মিটিমিটি হাসি। নব হতাশ হয়ে বলল, তোরা? নোভা হেসে বলল, জি, মোমের মিস্টার রোমিও, এবার নিজের হাতটা তো সরাবি। মোমের খেয়াল হলো নভের হাত এখনও তার কোমরে। দ্রুত ঝটকা মেরে তার হাতটা সরালো মোম। এদিক ওদিক তাকিয়ে দিল এক দৌড়। হুট করে এমন কাণ্ড দেখে নব ডাকলো পেছন থেকে, স্টপ মোম, পড়ে যাবে, সাবধানে। নব এগোতে নিয়েও এগোলো না, কারণ মোম রুবির কাছে গিয়ে থেমেছে। এই রে, কিউটি পাই তো ভীষণ লজ্জা পেয়ে গেল। নোভার কথায় নব মুখ কুচকে বলল, তো তোর লজ্জা দিলে এমনটা তো হবে। দেখ ভাইয়া, তুই কিন্তু কিউটি পাইয়ের সাথে এমন করতে পারিস না। আমরা হতে দিব না ওর কোনো ক্ষতি। নব ভ্রু কুচকালো, তবে কিছু বলল না। আবারও বলতে শুরু করলো, সেদিন আমি ওকে তুলে আনার উদ্দেশ্যে ওদের বাড়ি যাইনি। জানতাম জর্নাল এসানের একটা মেয়ে আছে, তবে তা নিয়ে মাথা ঘামায়নি। যখন গেলাম তখনও খেয়াল ছিল না। সেই সময়ে চরম ভুলটা করলো মোম আমার সামনে এসে। একটু থামলো নব, আবারও দৃষ্টি দিল মোমের দিকে। চেয়েছিলাম সেখানে মেরে ফেলতে, তবে এর ভয় মিশ্রিত মুখশ্চ আমি আটকে ছিল। সেদিনের প্রথম আমার কাউকে মারতে গিয়ে হাত কেঁপেছিল। ব্যাস, তুলে এনেছিলাম হলুদের শাড়ি পরিহিত সে হোল দেটে মোমকে। ওর বিয়ে হওয়ার কথা ছিল সেদিন। সবাই মনোযোগ দিয়ে শুনলো সব, সাথে আগ্রহ বাড়তে লাগলো আরও জানা। ইস্যু কৌতূহল নিয়েই বলল, তুই ওর বিয়েটা ভেঙে দিলি? নব দুই দিকে মাথা নাড়ল, যার অর্থ না। আগের দিন হলুদের অনুষ্ঠানটা হলেও সেদিন আমরা যাওয়ার আগেই বর নিজে ফোন করে জানিয়েছে মোমকে সে বিয়ে করবে না। অবাক হলো সবাই। নিশান্ত বলেই ফেললো, কি, কিউটি পাইকে রিজেক্ট করলো? এই কোন ছেলে? একমাত্র সন্ত্রাসী ছাড়া কিউটিকে রিজেক্ট করার মতো কেউ নেই। নিঃসন্দেহে ও একটা হুর। নব উত্তর দিল, তা নিয়ে আমিও সন্দেহ ছিলাম। যতদূর শুনেছে
মোম সব দিক দিয়ে ভালো, আচরণে মিশকতায় সব দিকে। সেদিন বুঝিনি, তবে এখন হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি কেন সে মোমকে রিজেক্ট করেছে। কেন? নব থামলো, কণ্ঠটা কাতর হলো। আজ নয়, অন্য একদিন বলবো। ওখানে রিসোর্টে ছিলাম এতদিন, চুপ পারেন ওর সাথে ইন্টিমেট হতে। বন্ধুদের দিয়েও ট্রাই করেছিলাম, আবার নিজে গিয়ে বাঁচিয়েছে ওকে। কেন যেন পারেনি ওকে বিপদে ফেলতে। বারবার কানে ভেসে আসছিল ওর বলা একটা কথা, আমাকে কয়েকটা দিন শান্তিতে বাঁচতে দাও। ধীরে ধীরে বুঝলাম আমি মোমের মায়ে মত্ত হয়ে গেছে। প্রেমে পড়িনি, ভালোবেসেছি ওকে। তিনজনই অবাক নয়নে তাকিয়ে আছে নভের দিকে। জ্ঞান হয়েছে ধরে আজ পর্যন্ত নবকে কাঁদতে দেখেনি তারা। এখন কাঁদছে নব, তাও মোমের জন্য। সবার মনেই প্রশ্ন, কি এমন বিষাক্ত সত্যি? তবে এই মুহূর্তে নবকে জিজ্ঞেস করার মন করলো না কারোরই। নব হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিটুকু মুছে নিল। বিদায় পর্ব শেষ হলো। রাত বাজে 11:30। ডিনার করে তারপরে রুমে ফিরল সবাই। নোভার রুমে মোম আজ একা। পরনের লেহেঙ্গাটা চেঞ্জ করবে বলে কাবার্ড থেকে একটা সুতির জামা হাতে নিল মোম, সাথে টাওয়ালটাও নিল। জম্পিস একটা সাবান নেওয়ার উদ্দেশ্য। হাতে গুনে গুনে 4টা ওষুধ আর 1 গ্লাস পানি নিয়ে রুমে ঢুকলো নব। মোমকে ওয়াশরুমের দিকে এগোতে দেখে বলল। ওয়েট। মোম থামলো, পেছনে ফিরে তাকালো। নবকে দেখে একটু অবাক হলো, তবে বেশি নয়। নব এগিয়ে এসে মোমের হাতে ওষুধগুলো দিয়ে বলল, ডিনার করে যে আরও কয়েকটা ওষুধ আছে তা মনে নেই? সব মনে থাকলেও এই 3 বেলায় সময় করে ওষুধ খাওয়ার কথা কি করে ভুলে যাও তুমি? মোম কিছু না বলেই খেয়ে নিল ওষুধগুলো। তারপর গ্লাসটা টেবিলে রেখে এগোতে নিল ওয়াশরুমের দিকে। তবে পারল না। তার আগেই নব তার হাত ধরে হাঁচকা টেনে এনে নিজের বুকের ওপর ফেলল। মোম ঘাবড়ালো, চোখের দৃষ্টি এলোমেলো হলো। কি করছেন? চেঞ্জ করতে হবে আমায়। নভের চোখে মুখে দুষ্টু হাসি খেলা করলো। আমি করিয়ে দেব। চোখ ছানা বড়া হয়ে গেল মোমের। কি বলে এই লোক? নব চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল মোমকে। হঠাৎই প্রশ্ন ছুড়ল, লজ্জা পাচ্ছ না এইভাবে? মোম বুঝল না কথাটার মানে, বোকার মতোই প্রশ্ন করল। নব ভ্রু কুচকালো। মোম এত স্বাভাবিক কী করে? নব মোমের চোখে চোখ রাখলো, মুখে ফুটল দুষ্টু হাসি। বাহারটা এগিয়ে নিয়ে মোমের পেটে আস্তে করে চিমটি কাটলো। আচ্ছা। বলেই নভের হাতের দিকে তাকাতে গিয়েই চোখ বড় বড় হয়ে গেল মোমের। নিজের অবস্থা দেখে বলেই ফেলল, আস্তাগফিরুল্লাহ। বলেই এদিক ওদিক তাকালো। ড্রেসিং টেবিলের পাশে চোখ যেতেই পেয়ে গেল কাঙ্ক্ষিত বস্তুটি। তখন জুয়েলারি খোলার সময় যে লেহেঙ্গাটার ওড়না খুলে রেখেছিল তা এতক্ষণে মাথাতে আসেনি। ছুট লাগিয়ে ওড়নাটা নিতে যাবে তার আগে পেছন থেকে দুটো শক্তপোক্ত হাত মোমের কোমর আঁকড়ে ধরে হ্যাঁচকা টান মারল। তাল সামলাতে না পেরে মোমের পিঠ গিয়ে লাগলো নভের বুকে। ঠোঁট দুটি তিত্তে করে কাঁপছে মোমের। নভের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে মোমের ঘাড়ে। এটাই যেন সারা শরীরে বিদ্যুৎ বয়ে যাচ্ছে মোমের। নভের হাত দুটো বিচরণ করছে মোমের কোমর পেট জুড়ে। অস্পষ্ট স্বরে বলে উঠল মোম, কি করছেনটা কি? নভের নেশালো কণ্ঠ। কি সমস্যা তোমার? বলেই মোমের ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো। মাথাটা আপনা আপনি হালকা কাত হয়ে গেল মোমের। চোখ দুটো খিচে বন্ধ করে রাখলো। ছাড়ুন। কেন? বলেই আরেকটু এগিয়ে গলার দিকটায় আবারও ঠোঁট ছোঁয়ালো নব। আমার অস্বস্তি হচ্ছে। নব কিছু বলল না, মোমকে আরেকটু চেপে ধরল। তখনই দরজা দিক থেকে নিশানের কণ্ঠ ভেসে এলো, নব ভাইয়া, আসিস তুই এখানে? সাথে সাথেই ছিটকে সরে গেল মোম। দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজা লাগালো। তখনই নিশান দৃষ্টি দিল রুমের ভেতরে। নবকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুই তাহলে এখানেই? আমায় লাগবে নাকি মোমকে? ওই আর কি, দুজনকেই। আছেও, বল কি বলবি? আমার রুম বুকিং হয়ে গেছে। এখন আখি আর নীল যদি আজ রাতে মোমের সাথে এখানে থাকতে পারতো সুবিধা হতো আর কি। আমি নুয়ানদের সাথে ম্যানেজ করে নিব। চলে গেল নিশান। নব গিয়ে দাঁড়ালো ড্রেসিনের সামনে। হাতে তুলে নিল মোমের ওড়নাটা। আনমনেই হাসলো। নাকের কাছে নিয়ে ঘ্রাণ দিল, তবে যা পেল তা নিয়ে সন্দিহান। এটা কি কোনো পারফিউমের ঘ্রাণ নাকি মোমের শরীরের? আর ভাবলো না, রেখে দিল ওড়নাটা। ঘুরে দাঁড়াতেই দেখলো মোমের তখনকার ড্রেসটা বাইরেই রয়ে গেল। একটা নিঃশ্বাস ফেলে সেগুলো হাতে নিয়ে ওয়াশরুমের দরজায় ঠকঠক করলো। মোম, ওপেন দ্য ডোর। সাথে সাথেই মোমের কর্কশ কণ্ঠ ভেসে এলো,
একদম খুলবো না, আপনি যান এখান থেকে। তুমি চেঞ্জ করছো? হ্যাঁ, কেন? কি পড়ছো? আপনাকে বলবো কেন? এবার নব ধমকে উঠল। শাট আপ ফাজিল মেয়ে, ড্রেস বাইরে রেখে উনি চেঞ্জ করছে। মোমের খেয়াল হলো সে ড্রেসে নিয়ে আসেনি। দাঁত দিয়ে জিভ কাটলো সে। আস্তেই করে দরজাটা খুলে মাথাটা বের করলো। নব দেখলো মোমকে। হাতার দিকে একটুখানি লেহেঙ্গাটা দেখা যাচ্ছে, তার মানে চেঞ্জ করতে যায়নি এখনো। টাওয়াল কই? শাওয়ার নিব আমি। নো, এত রাতে শাওন নিয়ে আবার মাথা ধরানোর দরকার নেই। মোম কথা বাড়ালো না, হাত বাড়িয়ে নিয়ে নিল ড্রেসটা। নব দুষ্টু হেসে বলল। আপনি কি ভাসছিল এতক্ষণ? মোম অপ্রস্তুত হলো, দ্রুত বলল। ছি, রোমিও একটা। বলেই ঠাস করে দরজা লাগালো। হেসে ফেললো নব, গিয়ে বসলো খাটে। ফোন বের করে টিপতে লাগলো। প্রায় 5 মিনিট পর মোম বেরিয়ে এলো। আজ যে তোমার রেজাল্ট বের হওয়ার কথা ছিল, তাকে জানো? নভের কথায় মোম ফিরল তার দিকে। আজ দিয়েছে? আপনি কি করে জানলেন? নব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মোমের দিকে। এই সামান্য ব্যাপার আমি জানবো না? মোম কিচ্ছু বলল না, লেহেঙ্গাটা নিয়ে বারান্দায় রেখে আসলো। কি পেয়েছো জানো? মোম খুব একটা আগ্রহ প্রকাশ করলো না, উদাস হয়ে জানালা দিয়ে বাইরে দৃষ্টি দিল। 4.89 উঠেছে, আর একটা পয়েন্টের জন্য প্লাস মিস হলো। মোম যেন বিশ্বাসই করতে পারছে না। নব কি বলছে এটা? অবিশ্বাস্য হাসি ফুটল মুখে। সত্যি? নব হাসলো, উঠে দাঁড়িয়ে মোমের সরাসরি দাঁড়ালো সে। এবার ভার্সিটি অ্যাডমিশনের জন্য রেডি। মুহূর্তেই মুখটা কালো মেঘে ভরে গেল মোমের। মাথাটা নিচু করে ফেললো। তা দেখে নব না জানার ভান করে বলল। কি হলো? মোম সরে দাঁড়ালো, বিছানার চাদর হাত দিয়ে গোছানোর ভঙ্গিতে বলল। ভার্সিটি অ্যাডমিশন নেব না। ওকে, তাহলে কোনো কলেজে অনার্সে ভর্তি করিয়ে দেবো। অ্যাডমিশনের জন্য পড়ালেখার প্রয়োজন নেই। কলেজেও ভর্তি হব না। কেন? মোম একটু থামলো, পরে বলল। আর ইচ্ছে নেই পড়ালেখা করার। নব এক দৃষ্টিতে তাকিয়ে রইল মোমের দিকে। মেয়েটা নিজের ভাগ্যটা নিয়ে এতটাই সিরিয়াস হয়ে গেছে যে এত ভালো একটা খবর শুনেও কোনো রিয়াকশন দিচ্ছে না। তো কি বিয়ে করে সংসার করবে? হাত থামলো মোমের, কেমন যেন আনমনা হয়ে গেল সে। সেই বাসনা আর নেই আমার। আর ভার্সিটি ভর্তি হই বা কি, আর তা তো মাত্র কয়েকটা মাস। বুকটা মোচড় দিয়ে উঠল নভের। গিয়ে দাঁড়ালো মোমের মুখোমুখি, দু কাঁধে হাত দিয়ে মোমকে নিজের দিকে ঘোরালো। তোমার কিচ্ছু হবে না, তুমি ইউনিভার্সিটিতেও পড়বে আর অনার্স ও সিজিপি আনবে, দেন মাস্টার্স, বিসিএস, যত দূর যাওয়া যায়। একটু থামলো নব। মোম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল নভের দিকে। মাথায় একটা প্রশ্ন হঠাৎই চড়া দিয়ে উঠল। উনি কি আমার অসুস্থতার ব্যাপারে কিছু জানে? আমি কালই তোমার বইগুলো এনে দেবো, আর অ্যাডমিশন টেস্টের জন্য আনবো সব। এমনিতেও অনেক লেট হয়ে গেছে, আর টাইম লস করা যাবে না। আমি আর পড়ালেখা করতে চাই না। সাথে সাথেই নব উত্তর দিল। তোমার বড় বড় ব্যবসায়ী বলে ভেবো না তার অঢেল টাকা আছে, তাই ভবিষ্যতে ফুটবল টিমের মতো বাচ্চা সামলানোর জন্য তোমারও রোজগার করতে হবে। মোম কথাটার আগামাথে কিছুই বুঝলো না, বোকার মতো ভ্রু কুচকে বলল। ফুটবল টিম? নব যেতে যেতেই স্বাভাবিক গলায় উত্তর দিল। হ্যাঁ, 11 জন জুনিয়র প্লেয়ার, তবে তুমি চাইলে অপোনেন্ট টিমও রেডি করতে পারি, আমার কোনো প্রবলেম নেই। রাতে সিলিংয়ের দিকে তাকিয়ে নিজের ফেলে আসা স্মৃতি আওড়াচ্ছে মোম। পরের দিন নব শান্তভাবে তীর্যক দৃষ্টিতে তাকালো মোয়ানের চাচির দিকে। তারপর দৃষ্টি নামিয়ে কোমরের কাছ থেকে নিজের পিস্তলটা বের করে সামনে টেবিলে রাখলো ধীরে সুস্থে। এহসান বাড়ির মাঝারো সাইজের ড্রয়িং রুমের সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে নব। সামনেই দাঁড়িয়ে মোমের গোটা পরিবার। নবের দৃষ্টি নিবদ্ধ সামনে দাঁড়িয়ে থাকা মোয়ানের দিকে। নিস্তব্ধতা ভেঙে জয়নাল এহসানের বড় ভাই উৎসুক হয়ে বলল। জয়নাল এখনো টাকাটা শোধ করতে পারেনি তাই না? বলেই জয়নালের দিকে তাকালো। ছি জয়নাল, ওই মেয়ের জন্য তোর এত অবনতি। মেয়ে তো গেল, এবার তো বাকি তোর ওই লাফাঙ্গা ছেলে। তা ওই রোগা মেয়ে এখনো বেঁচে আছে? কথাটা বলতে দেরি হলেও মোয়ানের চেঁচাতে দেরি হলো না। জাস্ট স্ট্যাট ইওর মাউথ চাচ্চু, আমার বোনকে নিয়ে আর কথা বলবেন না। জয়নাল থামালো মোয়ানকে। আবারও সব শীতল। কিছুক্ষণ পর নব বলল। আগামী 5 দিনের মধ্যে তুমি আমার কোম্পানিতে অ্যাকাউন্টিং ম্যানেজার পদে যোগ দেবে মোয়ান। তোমার সিভি অ্যাপ্রুভ হয়েছে, পার মান্থ স্যালারি 58,000, চলবে?
কথাটাই যেন বাজ পড়ল সবার মাথায়, বিশেষ করে জয়নালের ভাইয়ের। এর তো টাকা আদায় করার কথা, তা না করে মোয়ানকে চাকরি কেন দিচ্ছে, তাও আবার এত বড় মাইনে। সাথে আপাতত একটা ডুপ্লেক্স ফ্ল্যাট আর 5 গাড়ি। কাজ ভালো হলে ভবিষ্যতে আরও অফার পেতে পারো। নভের এই কথাটা যেন আরও বড় বাজ ফেললো সবার মাঝে। সবার রিয়াকশন দেখে নব বলল, আমি আপনাদের সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাই জয়নাল সাহেব, আপনি আর মোয়ান। বাকিরা আপাতত যেতে পারেন। সাথে সাথে মোয়ানের বড় চাচি বলে উঠল, কেন? এটা আমাদের ড্রয়িং রুম, আমরা এখানেই থাকবো। নব শান্তভাবে তির্যক দৃষ্টিতে তাকালো মোয়ানের চাচির দিকে, তারপর দৃষ্টি নামিয়ে কোমরের কাছ থেকে নিজের পিস্তলটা বের করে সামনের টেবিলে রাখলো ধীরে সুস্থে। তা দেখেই বড়সড় ঢোক গিলল সবাই। ওই দিনের মতো সাথে গার্ড নিয়ে আসেনি, তার মানে এটা নয় যে আমি এটা চালাতে পারি না। গুনে গুনে 6টা বুলেট ভরা আছে এতে, সেটা দিয়েই চলবে এখন, মিস হওয়ার প্রশ্ন ওঠে না। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল সবার জন্য। আর কোনো কথা না বাড়িয়ে সুরসুর করে নিজেদের রুমে চলে গেল মোয়ানের চাচা চাচি আর চাচাতো ভাই বোনেরা। আতিয়া এহসান দাঁড়িয়ে আছে দেখে নব তাকালো তার দিকে, চোখ দুটো প্রায় খাদে চলে গেছে তার। চলন বলনও বলে দিচ্ছে কতটা যন্ত্রণায় কাটছে তার দিন। নব বুঝলো এই যন্ত্রণা মোমের জন্যই। এক মুহূর্তের জন্য নভের মনে প্রশ্ন করলো, আচ্ছা, আমার আম্মু কি কখনো আমার জন্য এত উদ্বিগ্ন হয়েছে? আর ভাবলো না নব, ভাবতে গেলে যে তার নীরব অতীত বারবার খোঁটা দেবে তাকে। নরম গলায় আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি রুমে যান আন্টি। আতিয়া একবার জয়নালের দিকে তাকালো, তিনি চোখের ইশারায় যেতে বলল। তবে সামনে রাখা পিস্তল দেখে ভয়ে আতিয়া স্বামী আর ছেলেকে ফেলে যেতে ইচ্ছে করছে না। তিনি দাঁড়িয়ে রইলেন, তার ভয় মিশ্রিত দৃষ্টি পিস্তলে নিবদ্ধ দেখে নব হেসে ফেলল, বলল, ভয় পাবেন না, আমি অকারণে কাউকে মারি না। আর এখানে যদি জয়নাল সাহেবকে মারাটি হতো তাহলে এতক্ষণ ওয়েট করতাম না, প্রথমেই মেরে দিতাম। আপনি যান এখন। আতিয়া কিছুটা স্বস্তি পেল, ধীরে ধীরে পা ফেলে চলে গেল রুমে। বসুন। নভের শক্ত কণ্ঠে কোনো প্রত্যুত্তর করল না দুজনেই। নভের সামনাসামনি সোফায় বসলো। নভ শান্ত দৃষ্টি দিল মোয়ানের দিকে। মমির অসুস্থতা নিয়ে কাউকে জানো না কেন? মোয়ান জয়নাল দুজনেই চমকালো। নভ কী করে জানলো এটা? তবু মোয়ান নিজেকে ঠিক রাখার ভান করে বলল, তেমন কিছু না, ওই আর কি একটু। বলতে দিল না নভ। সিরিয়াস ব্রেন ক্যান্সার অন লাস্ট স্টেজ, শি হ্যাজ জাস্ট ফিউ মান্থস লেফট। বিস্ময় নিজেদের মধ্যে চাচাই করলো মোয়ান আর জয়নাল। আমার মম গত 13 মাস ধরে আমার কাছে আছে, এর মধ্যে এটা জানাটা অস্বাভাবিক কিছু না। নোয়ান মাথা ঝুঁকালো, জয়নালের চোখেও পানি ভিড় করলো। আপনার একটা মেয়ে আছে মৌচা কেসান, তার জন্য আপনি কিছুদিন পর পরই টাকা নিতেন, ব্যাংক থেকে লোন, এর থেকে টাকা ওর থেকে টাকা, আমার থেকে নিতে নিতে 16 লক্ষ টাকা নিলেন। অফিসের স্টাফ বলে জেরা করা হয়নি, যাতে ছেলে বলতেন আপনার মেয়ের জন্য লাগবে, কিন্তু কখন এক্স্যাক্ট কারণটা কি বলেছেন কাউকে? আমি টাকা ফেরত যাওয়ার সময় তো বলতে পারতেন মমের ব্যাপারে। এরকম বোকামিটা আপনার থেকে আশা করিনি। নভের কথা এবার হু হু করে কেঁদে উঠলেন জয়নাল। নব বিরক্ত হলো। এখন কেন কাঁদছেন? শুরু থেকে যদি সবার সাথে পরামর্শ করতেন তাহলে ঠিকই কোনো না কোনো উপায় পেতেন, এত দূর বিষয়টা ঘটাতো না। জয়নাল যেন চরমভাবে আত্মতৃপ্তি করছেন কাঁদতে কাঁদতে। আমি বুঝতে পারিনি স্যার, চরম ভুল হয়ে গেছে আমার। তখন যদি মোমার ছেলে মানুষই গুলো না শুনে কিছু করতাম তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। কিছুক্ষণ নীরবতা, কণ্ঠ খাদে নামিয়ে মোয়ান বলল, বোন তখন ইন্টার ফার্স্ট ইয়ারে একটা টার্মিনাল এক্সাম চলছিল, 4টা পরীক্ষা শেষ। পরের দিন কেমিস্ট্রি পরীক্ষা হলেই প্রথমেও সেন্সলেস হয়ে পড়ে যায়। কলেজ থেকে ফোন করায় দ্রুত গিয়েছিলাম সেখানে, তখন বোন সেন্সলেস ছিল। হসপিটালে নিয়ে গেছিলাম ওই দিন প্রথম। তার আগে বোনকে নিয়ে তেমন হসপিটালের মুখ হওয়া লাগেনি, ওই একটুখানি প্রবলেম ছাড়া। সেন্স ফেরার পর নিজেকে হসপিটালে পেয়ে বোন হাসছিল। প্রথম কথাটা ছিল ওর, জানো ভাইয়া, হসপিটালের ফিনালে গন্ধটা না খুব ভালো লাগছে আমার, আমি এবার থেকে মাঝে মাঝে হসপিটালে আসব। তখন হেসে উড়িয়ে দিয়েছিলাম। তবে ওর কথাটা যে সত্যি প্রমাণিত হতে যাচ্ছে তা জানলাম 3 দিন পর, রিপোর্ট হাতে পাওয়ার পর। জানলাম আমার ছোট্ট বোনের মধ্যে বিস্তার করছে এক বিশাল রোগ। ততক্ষণ 2nd স্টেজ চলছিল। আম্মি জানালো, আব্বু জানালো, বাড়ির সবাই জানালো। সতর্ক করেছিলাম বোনকে কিছু জানাতে না।
সতর্ক করেছিলাম বোনকে কিছু না জানাতে। কিছুদিন চলছিল ওইভাবেই। বোনকে অনেক হাবিজাবি বুঝিয়ে ঔষধ খাওয়াতাম। ততদিন আরও একবার সেন্সলেস হয়ে পড়েছিল। এন্টার পরীক্ষার সময় রাত জেগে প্রেসার দিয়ে পড়তে গিয়ে ডাক্তারের সাথে আলোচনা করার পর তিনি বলেন অপারেশন পর্যন্ত লেখাপড়া বন্ধ রাখতে হবে ওর। অনেক চেষ্টা করেও পারিনি বোনকে রাজি করাতে। তবে রোজ করেই সায়েন্স থেকে আর্টস নিয়ে গেলাম। জোর করেই সায়েন্স থেকে আর্টসে নিয়ে গেলাম। প্রচুর কেঁদেছিল ওই দিন। চিৎকার করে বলেছিল, ভাইয়া তুমি আমার মেডিকেল পড়তে দিলে না। আমার গলায় টেটোস্কোপ ঝুলতে দিলে না। ওই দিন আমি আমার বোন থেকে ওর স্বপ্ন, ওর অর্ধেক প্রাণী কেড়ে নিয়েছিলাম। এর মাঝে আবার বাড়ির বাকিরাও ওকে কেমন আলাদা চোখে দেখতে শুরু করলো। যেই বড় চাচি সারাক্ষণ বলতো তুই আমার বৌমা হবি, আমার আবিদের বউ হবি, সেই চাচি ওকে দেখলে নাক ছিটকাতে শুরু করতো। আবিদ ভাইয়াও সারাক্ষণ মোমো বলতে পাগল ছিল। বোন কাঁদলেই বলতো, কাঁদিস না, কাঁদছিস কেন? বিয়ের পর অন্য কোথাও নিব না তো, এই বাড়িতেই থাকবি। সেই আবিদ ভাইয়ার কাছে বোন ঘুরতে যাওয়া আবদার করলেই বলতো পারবো না। একটু থামলো মোয়ান। মনোযোগ দিয়ে নব শুনতে লাগলো মোয়ানের কথাগুলো। সময় দিল মোয়ানকে। মোয়ান আবারও বলতে শুরু করলো। কিছুদিন পর কলেজ থেকে ফেরার পথে আবিদ ভাইয়াকে দেখেছিল বোন। তবে সে একা ছিল না, সাথে আরেকটা মেয়েও ছিল। বোন ছোট হলেও খুব দ্রুত বুঝে ফেলল এরা সাধারণ নয়। বাড়িতে আসার পর কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিল বোনটা। অপেক্ষা করছিল, তবে আমাদের কাউকেই জানায়নি। রাতে যখন আবিদ ভাইয়া ফিরল তখনই বোন জমিয়ে রাখা সব রাগ ঝাড়তে শুরু করলো। চাচিকে বিচার দিল, তবে খুব একটা লাভ হলো না। বাড়ির প্রত্যেকেই জানতো আবিদ ভাইয়ার জন্য আমার বোন কিছুটা দুর্বল। তবে আবিদ ভাইয়া যে মুহূর্তে পরিবর্তন হয়ে যাবে তা কল্পনা বাহিরে ছিল আমাদের। সেদিনই চাচির মুখের উপর বলেছিল বোনকে, তুই একটা অপয়া, নিজে তো ব্রেন ক্যান্সারে মরবি। আমার ছেলেকে বিয়ে করে কি ওকেও মারতে চাস নাকি? নিজেকে অসুস্থতার ব্যাপারে ওই দিন প্রথম জেনেছিল বোন। আবিদ ভাইয়া ওদিন বোনকে দূরে ঠেলে দিয়েছিল। ছোটবেলা থেকে তার দেখানো ভালোবাসার মুহূর্ত উবে গেল। আমরা চেয়েও কিছু করতে পারিনি। আমার বোনটা এতদিন দরজা লাগিয়ে কেঁদেছিল। ব্যাপারটা মোটেও সুবিধার ছিল না। বোন কখনোই প্রয়োজন ছাড়া দরজা খিল দিত না। বাড়িতে তেমন প্রবলেম ছিল না। বাবা, চাচা, আমিও ওর নিজের ভাইয়াও। আমাদের নিয়ে তেমন প্রবলেম নাই। আর ছিল আবিদ ভাইয়া। যেহেতু ভবিষ্যতে তার সাথে সংসার করার কথা ছিল, তাই বোন তাকে স্বাভাবিকভাবেই নিত। আর আবিদ ভাইয়াও স্বাভাবিক ছিল। পরদিন দরজা ভেঙে বোনকে সেন্সলেস অবস্থায় পেয়েছিলাম। ওই দিন প্রথম তার মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হয়। হসপিটালে সেন্সলেস হয়েই পড়ে থাকে। আমরা দুরন্ত সবসময় লাফাতে থাকি এবং বোনটা যে শান্ত হয়ে গেল। সেই থেকে আজ পর্যন্ত ওর আড়াল হওয়া রূপটা আর দেখা গেল না। ওই দিন বোন আম্মা আর আব্বুর হাতে নিজের মাথা দিয়ে দিব্যি কাটিয়ে দিয়েছিল। ওর অসুস্থতার ব্যাপার যেন আর কেউ না জানে। ও চায় না আর কেউ ওকে তুচ্ছ তাচ্ছিল্য করুক, ওকে দেখে নাক ছিটকাক। বলেছিল ও আর যেই কটা দিন বাঁচবো সবার সাথে সাবধানে মানুষের মতন বাঁচতে চাই। 2 মাসের মাথায় অপারেশন করা হয়েছে ওর। আমি সবে মাত্র মাস্টার্স কমপ্লিট করলাম, চাকরি খুঁজছিলাম। এক কথায় আমি তখন বেকার। সেবারই আব্বু প্রথম ধার নেওয়া শুরু করেছে। ভেবেছিল বোনের অপারেশনের পর শোধ করে দিবে। তবে অপারেশনটা হলেও সাকসেসফুল হয়নি। আরও খারাপ হতে লাগলো বোনের অবস্থা। 3rd স্টেজে পড়লো। সেই থেকে শুরু হলো থেরাপি প্রত্যেক মাসে। এখন ওভাবেই চলছে। থামলো মোয়ান। 2 হাতে মুখ ঢেকে কান্না আটকানোর চেষ্টা করলো। নব শুনলো মনোযোগ দিয়ে। কিছুক্ষণ নীরবতায় কাটলো। এরপর নব বলল, আন্টিকে ডাকো মোহন। আতিয়া আসলো। নব এবার সবার উদ্দেশ্যে বলল, ভেবেছিলাম কথাটা আরো পরে জানাবো, তবে সব শুনে মনে হলো আজই জানিয়ে রাখি আপনাদের। একটু থেমেই নব আতিয়ার দিকে তাকালো। আমি আপনার মেয়েকে ভালোবাসি আন্টি। আমি ওকে বিয়ে করতে চাই। কথাটাই যেন বাজ পড়ল সবার মাথায়। আতিয়া তড়িঘড়ি করে কিছু বলতে যাবে, তার আগেই নব হাতের ইশারায় থামতে বলে বলল, মতামত চাইনি, জাস্ট জানিয়ে রাখলাম আপনাদের। কারণ এই মুহূর্তে ধুমধাম করে বিয়ে করাটা সম্ভব নয়। আর আপনারাও ভালো করে জানেন যে
মোম এত সহজে রাজি হবে না বিয়েতে, তাই আমি আমার সময় বুঝে করে নেব বিয়ে। আর হ্যাঁ আন্টি, এত কান্নাকাটি এবার বন্ধ করুন। মোম এখনো ঠিক আছে, ইভেন থাকবেও। মোয়ান বলল, না স্যার, ডাক্তার বলল আর মাত্র কয়েকটা মাস। তা আমি মানি না। আমি যথেষ্ট খারাপ একটা ছেলে, আল্লাহর প্রতি তেমন একটা মনোযোগ নেই, তবে বিশ্বাস আছে। সে বিশ্বাস থেকেই বলছে আমার মোমের জন্য কোনো না কোনো পথ আল্লাহ ঠিকই রেখে গিয়েছেন। আমাদের শুধু কষ্ট করে সেই পথটা খুঁজে দেখা বাকি। তো এইভাবে ভেঙে না পড়ে আমার মোমকে সুস্থ করে তুলতে আমাকে সাহায্য করুন। সবাই কেন যেন একটু আলোর আশা খুঁজে পেল। আতিয়া উৎসুক হয়ে বলল, সত্যি আমার মন ভালো হয়ে যাবে, আল্লাহ ওকে সুস্থ করে তুলবে। নম মৃদু হাসলো। সে নিজেও তো শিওর নয়, তবে নিজেকে হার মানাবে না, আর এদেরও এখন ঠিক রাখতে হবে। তাই আস্তে করে বলল, ইনশাআল্লাহ। বলেই তাকালো জয়নাল আর মোয়ানের দিকে। তা দেখে তারাও বলল। নব বলল, মোমের এই পর্যন্ত সকল রিপোর্ট, প্রেসক্রিপশন সব আমার চাই। আর মোহন, আগামীকাল শাহবাগের মেডিকেল হসপিটালে আমার সাথে যাবে তুমি। দেশের নামকরা কয়েকজন নিউরোলজিস্টের সাথে মিটিং ফিক্সড করেছে, মোমের ব্যাপারে কথা হবে। তাই তাই তোমার যাওয়া উচিত। আর আমি এখন একটু মোমের ঘরে যেতে চাই। মোয়ান রাজি হলো। নবকে সাথে করে নিয়ে গেল মোমের জন্য নির্ধারিত রুমে। 11টা প্রায়। ওয়েলকাম ওয়েলকাম। আর সামনাসামনি নভের চোখে পড়ল জল জল করে পেঁচানো হাতের কারুকাজযুক্ত লেখা, মৌচাকের মধুময় রাজ্যে আপনাকে স্বাগতম। আলতো হাসল নব। তবে শব্দের উৎস খোঁজার জন্য রুমের ভেতর প্রবেশ করতেই ডানে চোখ পড়ল খাঁচায় বন্দি তোতা পাখিটাকে, যেটি বারবার লাফিয়ে লাফিয়ে বলছে, মৌচাক এসেছে, মৌচাক এসেছে। হেসে ফেলল নব। পেছন থেকে মোয়ান বলল, এটা বনই এসব বলা শিখিয়েছে। নব রুমটার চারিদিকে চোখ বোলালো। গোলাপি রং করা দেয়ালে ভর্তি নানা রকম হাতের কাজে, এক এক পাশ পুরোটাই ছবি ঝোলানো, মোমের ছবি সহ। নব এগিয়ে গেল ছবিগুলোর দিকে। একটা ছবিতে মোম চোখ ছোট ছোট করে কিটকিটিয়ে হাসছে, আর একটা টেডি জড়িয়ে আছে। নব হাত বোলালো ছবিটায়। ছবি জমানো বোনের একটা শখ, তাই এই সব। নব হাত সরালো। খাটে চোখ যেতেই দেখলো কয়েকটা টেডি পড়ে আছে বিভিন্ন রুমের। নব এগিয়ে গেল তোতা পাখিটার কাছে, খাঁচাটা হালকা নাড়িয়ে দিল। সাথে সাথে পাখিটা জানা ধাপচে বলল, মোমবাতি মোমবাতি। নব মৃদু হাসলো। মোয়ানের দিকে তাকিয়ে বলল। আমি এটা মোমের কাছে নিয়ে যেতে চাই। মোয়ান মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ নিন না, বোন খুব খুশি হবে এটা পেলে। আরও কিছুক্ষণ মোমের রুমটা পর্যবেক্ষণ করে নব মোমের পাখিটা আর মোয়ানের থেকে মোমের সকল রিপোর্ট নিয়ে এহসান বাড়ি ছাড়ল। আতিয়া অনেকবার কিছু খাওয়ার জন্য বলল, তবে নব খেলো না, শুধু এইটুকুই বলল, যেখানে আমার মোমকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় সেখানে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। বলেই বেরোতে নিলে পেছন থেকে আতিয়া ডেকে বলল, আমার মেয়েটাকে আমি একটু দেখব। নব উত্তর দিল। সময় হলে অবশ্যই দেখতে পারবেন। আর কিছু বলল না নব, বেরিয়ে গেল এহসান বাড়ি থেকে। পরদিন টিস্যুর রিসেপশন থেকেই নব চলে আসে শাহবাগের মেডিকেয়ার হসপিটালে। মোয়ানও আগে থেকেই অপেক্ষা করছিল নভের জন্য। আসতেই রাজকীয় স্টাইলে ভেতরে ঢুকলো নভ, পেছন পেছন মোয়ানও। হসপিটালের কনফারেন্স রুমে উপস্থিত হয়েছে বাংলাদেশের নামকরা 18 জন নিউরোলজিস্ট। অপেক্ষার প্রহর কাটিয়ে উপস্থিত হলো নব। সবাই বিনয়ী হলো। প্রায় 1.5 ঘন্টার মিটিংয়ের পর জানানো হলো যে এখনও পর্যন্ত বাংলাদেশে এরকম সিরিয়াস ব্রেন ক্যান্সারের অপারেশন শুরু হয়নি। নব আর মোয়ান হতাশ হলো, তবে হাল ছাড়লো না। সবাইকেই জানিয়ে দেওয়া হলো এর সলিউশন খুঁজে বের করতে যত টাকা লাগে নব দেবে। কেটে গেল আরও 5 দিন। বাগান বাড়ি ছেড়ে সবাই শহরের বাড়িটাই এসেছে। আমার আকাশের চাঁদ অন্য কেউ পরখ করার অধিকার তার নেই। ওই চাঁদের আলোয় শুধু এই অবয়ব রায়নিশের জন্যই বরাদ্দ। নব চোখ বোলালো মোমের পুরো মুখশ্রীতে, পরখ করলো মোমের চঞ্চল আঁখি জোড়ায়, হালকা ফাঁক করে যাওয়া মোমের ঠোঁট জোড়ায়। এগিয়ে গেল মোমের কাছে, হালকা বাতাসে উঠতে থাকা মোমের বেবি হেয়ারগুলো আঙুল দিয়ে সরিয়ে দিল। থুতনিতে হাত থেকে মুখটা একটু তুললো মোমের। আবেশে চোখ বুঝলো মোম, হৃদয় কাঁপছে তার। থুতনি থেকে হাত সরালো নব,
তবে মোমের কোনো পরিবর্তন হলো না। নভের হাত ছিল মোমের বাম হাত। ধীরে ধীরে ওপরে তুলল হাতটা। ঠান্ডা কিছু একটা ছিল মোমের অনামিকা আঙুল। মোম বেশ অনুভব করছে, তবে আঁখি দয় খুলল না। তবে তা বেশিক্ষণ টিকল না। নভের পুরো ঠোঁটে স্পর্শ হাতে পেয়ে চোখ খুলল মোম। হাতের আঙুলে একটা চকচকে সাদা পাথরযুক্ত আংটি আবিষ্কার করল মোম। খুব সহজেই বুঝে ফেলল এটা ডায়মন্ড। প্রশ্ন করার আগেই নভের কোমল কণ্ঠ ভেসে এলো। ডোন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন নাও, জাস্ট অ্যান্সার মি। একটু থামলো নব। মোমের হাত থেকলো চোখের দিকেই তাকালো। কি মোহনীয় সেই দৃষ্টি! তাকানো দায় হয়ে পড়েছে মোমের। দৃষ্টি নামিয়ে এদিক ওইদিক তাকালো। উইল ইউ বি মাই জুলিয়েট? তুমি কি আমার জুলিয়েট হবে? ব্যাস, দৃষ্টি শান্ত হয়ে গেল মোমের। চোখ জোড়া আপনা আপনি ঠেকলো নভের চোখে। কি বলল নব? তো জুলিয়েট মানে? নভের কণ্ঠ অন্যরকম হলো। তুমি তো আমার রোমিও ডাকো, তাই না? আমি আমি হাজার নারীর রোমিও হয়েছে, তবে আজ পর্যন্ত তাদের মধ্যে কোনো মেয়ের মাঝে আমার স্বস্তি খুঁজে পাইনি। আমি যথেষ্ট খারাপ চরিত্রের মানুষ। তবে মম, তুমি বিশ্বাস করো, তোমার আগমনের পর আমি আর পারিনি অন্য মেয়ের সান্নিধ্যে যেতে। চেষ্টা করেছিলাম কয়েকদিন, তবে জানো তো মম, অদ্ভুত ভাবে না, তখন আমার চোখের সামনে তোমার মুখটা ভেসে উঠত। মনে হতো যে আমি কোনো না কোনোভাবে তোমার সাথে অন্যায় করছি, আর পারতাম না ওই মেয়েগুলোর সাথে ইন্টিমেট হতে। একটু থামলো নব, তারপর আবারও বলতে লাগলো। কখন যে তুমি আমার জীবনে আধারের তারাবাজি হয়ে এক ছোটা আলো রূপে ধরা দিলে বুঝতেই পারিনি। কখন যে তোমার নিজের থেকে বেশি নিজের করে ফেলেছে তাও বুঝতে পারিনি। তবে এখন আমি নিজের থেকে বেশি বিশ্বাস করি যে উইদাউট ইউ I can't live a single second. I love you, my Juliet. Will you be mine forever? থামলো নব, অপেক্ষা করতে লাগলো মোমের উত্তরের। মন বলছে এক্ষুনি মোম লাজুক হাসবে, মাথাটা একটু নামিয়ে ফেলবে, এতেই নব তার উত্তর পেয়ে যাবে। তারপর আলতো করে নব জড়িয়ে ধরবে মোমকে। তবে সেই সুন্দর মুহূর্তের ভাবনা বেশিক্ষণ টিকল না। মোমের ধাক্কায় ঘোর কেটে গেল নভের। নিজেকে সামলে তাকালো মোমের দিকে। তার চোখের পানি, মুখের ভাবটা এমন যেন রাগে ফুঁসছে। ঠিক তাই হলো। রাগে গজগজ করতে করতে মোম বলল, আপনি ভাবলেন কি করে আপনার মতো একটা প্লে বয়কে আমি ভালোবাসবো? আমি মৌচাক এহসান, আমি একবার নিজেকে দেখুন আর আমাকে একবার দেখুন। আমি চাইলেই শত শত ছেলে আমায় বিয়ে করার জন্য লাইন থাকবে, লাগিয়ে দাঁড়িয়ে থাকবে, আর সেখানে আপনার মতো একটা চরিত্রহীনকে আমি কিনা? নব অবাক নয়নে তাকিয়ে আছে মোমের দিকে। এসব কি বলছে মোম? এতদিনে কি নভের প্রতি একটু মায়া ভালোবাসা জন্মায়নি তার? সত্যিই জন্মায়নি? এসবের জন্যই আমার সাথে এখনো কিছুই করেনি, তাই না? ভালো মানুষ সাজার জন্যই তো, রাইট? তার ছেলের হাসি হাসলো মোম। আপনার ধারণা ভুল প্রমাণ হলো মিস্টার অবয়ব রানিশ। আপনি আমায় এখনো বুঝতে পারেননি। এই সব কিছুই বৃথা আপনার। আমার মতে মেয়েকে ভালোবাসার কোনো যোগ্যতাই নেই আপনার মধ্যে, বুঝেছেন? আর কখনো আমার সামনে আসবেন না। এসব প্রেম নিয়ে তো একদমই না, মনে থাকে যেন। দাঁড়ালো না মোম, ধপধপ পায়ে ছাদ ত্যাগ করলো আর পেছনে ফেলে গেল থমকে যাওয়া নবকে। হাঁটু ভেঙে বসে পড়ল নব। দুহাতে যেন ভর ছেড়ে দিল। স্তব্ধতার রেশ কাটল। পুরো দুনিয়া যেন কেঁপে উঠল নভের চিৎকারে। কোথাও যেন শুনেছিল নব, শুনলে চিৎকার, অন্তরে সব অতৃপ্ত কষ্ট দূর হয়ে যায়। তাই তো সেও আজ সেইটাই চেষ্টা করলো, কিন্তু দূর হলো কি? মনে তো হচ্ছে না। মোমের কথাগুলো কি এতটাই তীব্র ছিল যে নভের বুকে ছুরির মতো বিঁধল? নব কি সত্যি তার জুলিয়েটকে ভুল ভেবেছিল? ভাবতে পারছে না নব, আর পারছে না মোমের সম্পর্কে নেতিবাচক চিন্তা করতে। তার মোম কখনো ভিন্নরূপী হতে পারে না। সে তার মোমকে ঠিক যেমনটি চিনেছে মোম তেমনই। না, মোমের মাঝে কোনো বহুরূপী বসবাস নেই। উচ্চমানের অন্তকষ্ট নিয়ে নব নিজেই বলে উঠল, কেন এসব বললে মম? আমি জানি তুমি কেন এসব বলছো, কিন্তু জানার সত্ত্বেও আমার যে তোমার কথাগুলো সহ্য হচ্ছে না। তুমি কি পারতে না তোমার কষ্টগুলো আমার সাথে ভাগ করে নিতে? কেন তো ভালো তুমি, কেন তুমি আমায় কষ্ট দিতে চাও না? তুমি নিজে কি জ্বলছো না? বলো, জ্বলছো না তুমি? ঘন শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো নব, শান্ত করলো নিজেকে। বাঁকা হাসি ফুটলো ঠোঁটের কোণে। এবার আর প্রেম প্রস্তাব নয় জুলিয়েট, ডিরেক্ট বিয়ে করবো তোমায়। তবে তার আগে তোমাকে একটু পড়তে হবে, বুঝতে হবে এই প্লে বয় অবয়ব রানিশ তোমার জীবনে কি। কাল থেকে আমার অন্য রূপ দেখবে তুমি। বি রেডি ফর নিউ অবয়ব রানিশ, মাই জুলিয়েট।